সব গল্পেই তো শুনে কলেজের ম্যাডামের সাথে সম্পর্ক করে কিংবা এক প্রকার রাগারাগি করে বিয়েটা হয়। এই গল্পটা সম্পূর্ণ ভিন্ন, একটু অন্যরকম। কী জন্য বলছি, গল্পটা শুনলে সাথে থাকলে আপনারা অবশ্যই জানতে পারবেন। কারণ যে ভদ্র মহিলাকে নিয়ে এত কথা হলো, তার সাথে আমার দেখা বেশ অপ্রত্যাশিতভাবে। যেদিন বা যখন দেখা হয় তখন জানতাম না এই ভদ্র মহিলা আমারই কলেজের ম্যাডাম হবে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে ওনার সাথে সেদিন দেখা হয়েছিল যে আমরা কেউ অ্যাকসেপ্টই করিনি। ওই সময়টাতে ওনার দিকে তাকানোর মতো অবস্থাও ছিল না। কতগুলো ছিনতাইকারী ওনার ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। ভেবেছিলাম যে ব্যাগের মধ্যে নিশ্চয়ই কোনো টাকা পয়সা আছে, আর পরিমাণটা এত বেশি আছে যার জন্য ভদ্রমহিলার থেকে ওরাও কেড়ে নিতে চাইছে, আর উনিও দিতে চাইছেন না। মেয়েটাকে অসম্ভব রকমের মায়াবী লাগছিল সেদিন। ভয় আর ওরকম একটা পরিস্থিতিতে দেখার কারণে হয়তো অতটা সুন্দর লাগছিল মেয়েটাকে। অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছিল মেয়েটার জন্য। যতক্ষণে মেয়েটার কাছে পৌঁছালাম ততক্ষণে অবস্থা বেগতিক। মেয়েটা ব্যাগটা দিতে নারাজ ছিল বলে ওদের সামনে দাঁড়িয়ে থাকা একটা লোক ওকে ছুরি মারার জন্য যখনই ছুরিটা চালিয়ে দিতে যাবে তার আগেই মেয়েটা চিৎকার করে ব্যাগটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে নিল। আমি সেখানে গিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, আর তৎক্ষণাৎ ছুরিটা আটকানোর জন্য উপায় না পেয়ে ডান হাত দিয়ে সেটা চেপে ধরি। আমার হাতটা কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। কয়েক সেকেন্ডের জন্য যেন সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ এরকম কিছুর জন্য মেয়েটা হয়তো প্রস্তুত ছিল না। আমি মেয়েটার দিকে একটাবার তাকায়ও নি। কলেজের ফার্স্ট ডেটে যাওয়ার সময় এরকম একটা কাণ্ড ঘটলো। মাস্টার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ঈশান আজকেই কলেজে জয়েন করবে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল একটু একটু করে। কিন্তু রাস্তার মাঝখানে এরকম একটা কাণ্ড ঘটলো যার কারণে কলেজে যাওয়ার তো দূরে থাক, মানুষটাকে হেল্প করার জন্যই আগে এগিয়ে গেল। আর ঈশান বরাবরই মানুষকে হেল্প করতে পছন্দ করে। তার উপর যখন দেখলো একটা মেয়ে, তখন ভাবলো মেয়েটাকে রাস্তায় এভাবে ফেলে যাওয়া ঠিক হবে না, কারণ আশেপাশে অনেক লোক থাকলেও ওকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসছিল না। এমন কিছু দেখেই ঈশান গিয়ে যখনই ছুরিটা ধরে তখনই মেয়েটা চিৎকার দিয়ে চোখ মুখ জোড়া কুঁচকে নিয়ে একটা চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটা ভাবে ছুরিটা ওর পেটে ঢুকে যাবে, কিন্তু আশা করেনি এরকম করে কেউ একজন ওকে বাঁচিয়ে দিবে। এরই মাঝখানে কয়েক সেকেন্ড পার হতে যখনই মেয়েটা বুঝতে পারলো ওকে আঘাত করতে পারেনি লোকটা, মেয়েটা চোখ জোড়া খুলেই যা দেখলো সেটা দেখে তো আরও ভয় পেয়ে গেল। কারণ ওর সামনে একটা ছেলে দাঁড়ানো, 24-26-এর মতো বয়স হবে, এরকম একটা ছেলে দাঁড়িয়ে আছে আর ছুরি ধরে রেখেছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে বেশ খানিকটা রেগে আছে। এবার যখন মেয়েটা ওর পেটের দিকে তাকালো খেয়াল করলো কোনো আঘাত লাগেনি, কিন্তু যে ছেলেটার সামনে দাঁড়িয়েছে সে ওকে প্রোটেক্ট করেছে, শরীরটা ধরে রেখেছে। ওর হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। সাথে সাথে মেয়েটা ঈশানের হাতে রক্ত দেখে ঘাবড়ে গেল। ঈশানের হাতটা জ্বালা করছিল বলে ও আর এক মুহূর্ত দেরি করলো না। ছেলেটাকে নাক বরাবর একটা ঘুষি মারতেই ছেলেটা ছুরিটা ছেড়ে দিলে ঈশান এক ঝটকায় সেটা রাস্তার এক সাইডে ফেলে দিয়ে মেয়েটার দিকে তাকালো। ঈশান কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। এই মুহূর্তে দেখার সময় নেই। হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, আরও 2-3 জন দাঁড়িয়ে আছে পাশে। ঈশান কিছু একটা মনে করে ছুরিটা তুলে নিল, তারপর ছেলেগুলোর দিকে ছুরি বাগিয়ে বলতে আরম্ভ করলো, কি রে, এখান থেকে যাবি নাকি তোদেরও একই অবস্থা নিতে হবে? আমার হাত কেটেছে সেটার জবাবে তোদের কাটবে কিন্তু অন্য কিছু। আর এক সেকেন্ডে যদি এখানে দেরি করিস তাহলে আমার থেকে অন্তত আর যাই হোক কেউ খারাপ হবে না। ঈশান ছুরিটা রক্তমাখা হাতে ধরেই ওদের দিকে এগিয়ে গেলেই ছেলেগুলো পিছাতে লাগলো। ঈশান ছুরিটা ওদের দিকে ঘুরিয়ে চালিয়ে দিতেই সাথে সাথে ছেলেগুলো দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ঈশান যেন একটা হাঁপ ছেড়ে বাঁচল। তারপর রাস্তার সাইডে ছুরিটা আবারও ছুঁড়ে ফেলে দিল। হাত থেকে অনবরত রক্ত পড়ছে। সামনে দাঁড়িয়ে থাকা রমণী ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান কিছুক্ষণ একবার ওর দিকে তাকিয়ে তারপর কিছু একটা ভাবলো। তারপর বাঁ হাত দিয়ে ফোনটা পকেট থেকে বের করে কারো নাম্বারে কল দিল। কল রিসিভ করতেই ওপাশ থেকে কিছু বলল। মেয়েটা সেটা শ্রবণে আসলো না, কারণ মেয়েটা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। সেটা ওর এমন কুঁকড়ে যাওয়া দেখেই বুঝতে পেরেছে ঈশান।
এবার কিছুটা এগিয়ে যেতে মেয়েটা ঈশানের হাতে রক্ত দেখে হাতটা ধরতে গেলে ঈশান হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, আমার হাতে যতটা না রক্ত ঝরছে তার থেকে আপনি অনেক বেশি ভয় পেয়েছেন ম্যাডাম। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা চলে গেছে। আমি রিক্সা ডেকে দিই, আপনি যেখানে যাচ্ছিলেন চলে যান। ছেলেটার এমন কথাতে মেয়েটা অর্থাৎ পরি অবাক হলো, কারণ ও ভাবতেও পারেনি এরকম করে কোনো ছেলে ওকে হেল্প করবে আর আজকে জানে বেঁচে যাবে। তার উপর ছেলেটা আবার ওকে এখান থেকে চলেও যেতে বলবে। এবার পরি কিছু বলতে যাবে তার আগেই ঈশান একটা রিক্সা ডেকে দাঁড় করালো। সাথে সাথে রিক্সাটা দাঁড় করাতেই ঈশান মেয়েটাকে বলতে শুরু করলো, নিন ম্যাডাম, উঠে যান। আর চাচা, উনি যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাবেন। মেয়েটা রিকশায় উঠল না, উল্টো ব্যাগ থেকে কিছু একটা বের করতে লাগলো। ঈশান অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে খেয়াল করলো মেয়েটা একটা রুমাল বের করলো। মেয়েটার চোখে পানি টলমল করছে। ঈশান বুঝতে পারার আগেই মেয়েটা হুটহাট করে ওর হাতটা নিজের হাতে নিয়ে তারপর রুমালটা দিয়ে হাতটা বেঁধে দিল আর বলতে লাগলো, প্লিজ আপনি এক্ষুনি আমার সাথে হসপিটালে চলুন। আপনার হাত থেকে অনেক রক্ত পড়ছে, আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে এমন করে বিপদের মুখে ফেলবেন না আপনি। তাতে কি, আপনার জীবনটা তো বেঁচে গেছে। আর সবচেয়ে বড় কথা, মানুষের বিপদে মানুষকেই পাশে দাঁড়াতে হয়। আশেপাশে অনেকেই ছিল, কেউ আসলো না। কিন্তু একটা যুবক হয়ে যদি এগুলো দেখে এড়িয়ে যাই তাহলে পুরুষের নামে কলঙ্ক হয়ে গেলাম। যাচ্ছিলাম কলেজের দিকে, ভাবতে পারিনি মাঝপথে এরকম কিছু হবে। যাই হোক, আপনি যান, আমি চলে যেতে পারবো। সেটা বলে কি করে হয়? আমি আপনাকে রেখে কোথাও যাচ্ছি না। আপনি আপনি আমার সাথে হাসপাতালে যাবেন। হাতটা ব্যান্ডেজ করতে হবে তো। আজকে আমার জন্য এরকম কিছু হলো। আমি যদি ব্যাগটা দিয়ে দিতাম তাহলে ওরা আমার উপরে চড়াও হতো না, আর এরকম কিছু হতো না। আপনি কিন্তু শুধু শুধু এসব ভাবছেন। আজকে আমার জায়গায় আপনি থাকলেও হয়তো না এসেও থাকতে পারতেন না। আমি একটা ছেলে হয়ে মনুষ্যত্ববোধের জায়গাটা থেকে এসেছি। যাই হোক, আমি আমার বন্ধুকে ফোন করেছি, ও বাইক নিয়ে আসছে, এক্ষুনি চলে আসবে। আমি বাসায় যাব। পরি মেয়েটা বারবার বারণ করার সত্ত্বেও ঈশানের কোনো কথা শুনল না। এরই মধ্যে ঈশানের বন্ধু আসতে ঈশান মেয়েটাকে জোর করে রিকশায় উঠতে বাধ্য করলো। মেয়েটা চলে গেল, কিন্তু পিছন ফিরে অনেকক্ষণ তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশানও বাইকে উঠে বসতেই মেহেদি বলতে লাগলো, কি হলো বলতো? হুটহাট করে এরকম হাত কাটলি কি করে? আর মেয়েটাকে নতুন পটালি নাকি আজকেই পছন্দ হয়েছে? আর এমন জেদ করছিল যাবে না বলে, নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ড, তাই না? ওরকম কিছু নয় রে। আর যদি হতো তাহলে সেইটা তুই সবার আগে জানতে পারতি। একটা কথা সবসময় মনে রাখবি, আমার লাইফে এমন কোনো কথা নেই যে তুই যেটা জানিস না। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মেয়েটার সাথে আমার দেখা এখানেই। তুই তো আমার সম্পর্কে সবই জানিস, তারপরও এরকম বলছিস। আসলে কতগুলো ছিনতাইকারী ওনাকে আটক করেছিল, তখন মেয়েটাকে বাঁচাতে গিয়ে হাতে ছুরি লেগেছে। মেয়েটা মনে হয় এই আশেপাশের কোথাও একটা জব করে। ছেলেগুলো জোর করে ওনার ব্যাগটা নেওয়ার জন্য কাড়াকাড়ি করছিল। তখন একটা ছেলে ছুরি মারতে গেলে আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছি। বেশি কথা না বলে এখন হসপিটালে নিয়ে চল, হাতটা খুব জ্বালা করছে, ব্যান্ডেজ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ঈশান মেহেদির সাথে মিনিট 15 বাদেই কাছের একটা হসপিটালে আসলো। মেহেদি একটা নার্সকে বলতেই ওদের একটা কেবিনে বসতে বলল মেয়েটা। কিছুক্ষণ বাদে একটা নার্স একটা ট্রেতে করে কিছু জিনিসপত্র নিয়ে আসলো। মেহেদি তো নার্সের দিকে তাকিয়ে হাঁ করে রইল, কারণ অসম্ভব রকমের কিউট দেখতে মেয়েটা। এই হসপিটালে এত সুন্দর একটা নার্স থাকে সেটা ঈশানও কখনো কল্পনা করতে পারেনি। এসেছে থেকে মেহেদি নানা ছুতোয় নানান বাহানায় কথা বলার চেষ্টা করছে। মেয়েটা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে আর মেহেদি তার প্রশংসায় পঞ্চমুখ। একটা কথা বলে তাকে লজ্জায় ফেলে দিয়েছে। মেহেদির এরকম কর্মকাণ্ড দেখে ঈশানে না হেসে পাচ্ছিল না। জানেন, আজকে যদি ও হাতটা না কেটে আমার হাতটা কাটতো তাহলে আর যাই হোক, অন্তত এত সুন্দরী সুইট কিউট মেয়ের হাতের ছোঁয়া তো পেতাম। নার্স এবার লজ্জা মাখা দৃষ্টিতে ওর দিকে তাকালো। ঈশান চোখ বড় বড় করে তাকালো। কিছু বোঝানোর চেষ্টা করতেই মেহেদি নিজেও ইশারায় ওকে কিছু বলতে বারণ করলো। ছেলেটা আবারও বলতে আরম্ভ করলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনার নাম্বারটা কি আমি একটু পেতে পারি? না মানে যদি আমার কিছু হয় সেটা কে দেখবে, তাই চেয়েছিলাম আগে থেকে ব্যবস্থা নিয়ে নিতে। আমি এখানেই থাকি, আপনি এখানে আসলে আমার মতো কাউকে না কাউকে পেয়ে যাবেন। আমার আমার নাম্বারটা দরকার হবে না। কিছু বলছেন না নাকি আপনি? সবাইকে কেন দরকার হবে বলেন?
তাই বলছি কি, আপনাকে কল করে একটু ডিস্টার্ব করলে কি খুব বেশি রাগ করবেন আপনি? ছেলের মেয়ে পটানোর ধরন দেখে ঈশান তো অবাক। এরকম একটা পরিস্থিতির মধ্যেও ওর ফ্লার্টিং করা বন্ধ হয়েছে না। মেয়েটা তো চুপ করে রইল। তখন ঈশান বলতে আরম্ভ করলো। না, আসলে না দিলে থাক। অন্য সবার মতো আপনার ভাবটা একটু বেশি। আমি ভেবেছিলাম আর 10টা মেয়ের মতো আপনি তেমন হবেন না, কিন্তু আপনিও সেই বড় লোকের মেয়েদের মতোই কাণ্ড করলেন। ঈশানের হাতে মেয়েটার ব্যান্ডেজ করা হয়ে গেলে ও কিছু একটা ভেবে এবার হাত বাড়িয়ে দিতেই মেহেদি অবাক হলো। তখন ঈশান ওকে বলল। ফোনটা দে, নম্বরটা তুলে দিবে। মেহেদির খুশি দেখে কে। তাড়াহুড়ো করে ফোনটা এগিয়ে দিতেই মেয়েটা নাম্বারটা তুলে দিয়ে মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে গেল। মেহেদির ইচ্ছে হয়েছে এই মুহূর্তে ও ডান্স দিতে। এতদিন বাদে এরকম কিউট আর মিষ্টি একটা মেয়েকে দেখেছে। তার উপর মেয়েটা ভীষণ লাজুক, কথায় কথায় কেমন লজ্জা পাচ্ছিল। কথাগুলো ভেবেই ছেলেটা যেন পাগল হয়ে যাচ্ছিল। ঈশান উঠে এসে বাঁ হাতে ওর কাঁধ জড়িয়ে ধরল। তারপর কেবিন থেকে বেরোতে বেরোতে বলল। তুই পারিসও বটে। তোর এরকম কর্মকাণ্ড দেখে আমি না অবাক হচ্ছি। জাস্ট আমার অদ্ভুত লাগছে ব্যাপারটা। একটা মেয়ের সাথে আজই দেখা, আর তার সাথে কিনে এরকম করে কথা বলতে আরম্ভ করলি। দেখার পর থেকে কেমন করে পেছনে পড়ে গেলি, শেষ পর্যন্ত নাম্বারটা নিয়েই ছাড়লি। তুই তো একদম ছ্যাঁচড়া রে বন্ধু, যাকে বলে হাড়ে বচ্চাত। যে কোনো মেয়েকে পটিয়ে তবেই শান্ত হোস। এত সুন্দর সুযোগ কেউ ছাড়ে? তাছাড়া মেয়েটা দেখতে তো ঝাক্কাস বন্ধু। এই নিয়ে কতগুলো প্রেম করলি আজ অব্দি। কয়েকদিন বাদে যখন এই মেয়েটার মন ভাঙবে তখন তোকে অভিশাপ দেবে। এগুলো কি খুব বেশি দরকার? মেয়েরা কাউকে মন থেকে ভালোবাসে, তার জন্য সব কিছুই করতে পারে। তুই সেটা জানিস না। খামোখা এসবের মধ্যে জড়ানোর কি দরকার বলতো? যে মেয়েগুলোকে ছেড়েছিস, ওরা কেউ যদি সত্যিই কষ্ট পায় আর তোকে অভিশাপ দেয়, তখন কিন্তু সেটা তোর জীবনে কষ্টের কারণ হবে। এগুলো বাদ দে। আর যদি কাউকে ভালোবাসিস, না হয় মন থেকে পছন্দ করিস, তার কথা বাঁচাতে বলে বিয়ে করে ফেল। আমার মনে হয় সেটাই ভালো হবে। বল আমাকে বল আমাকে কাউকে যদি পছন্দ হয়, সেটা আঙ্কেল আন্টিকে বলি। তারপরও এগুলো করে কারো মন ভাঙার দরকার নেই। তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিন্তু এরকম কিছু করছি না। মেয়েটাকে আমার ভালো লেগেছে, প্রেম করতে পারলে ওর সাথেই করব। আর আমি কি ইচ্ছে করে আগের মেয়েগুলোকে ছেড়েছি নাকি? মেয়েগুলোর স্বভাব যদি খারাপ হয় তাহলে সেটা কি আমার দোষ বল? সেটা তোর দোষ কিনা জানি না, তবে এসব খুব ভালো কাজ নয়। যদি কাউকে ভালোবাসতে পারিস তো জীবনে জড়াস, আর না হলে আমি বারণ করবো বন্ধু হিসাবে এরকম কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য। এসব করলে কেউ না কেউ তো কষ্ট পাবেই। মানুষের দীর্ঘ নিঃশ্বাস খুব খারাপ রে বন্ধু। সামনে এগোতে গেলে সেকুলের মতো টেনে ধরে। সেটাই তোদের ভাবিকে খুঁজছি, আর তুই কিনা এরকম বলছিস। মেয়েটা তো দেখতে শুনতে ভালোই। বলেছি আমি ওকে কখনো ছেড়ে দিব কিংবা ওর সাথে টাইম পাস করতে চাইছি না। মেয়েটা একটা নার্স, ও পারবে না আমাকে সময় দিতে। তারপর নিজেই বাদ দিয়ে দিবে। যখন দেখবে আমি একটু দুষ্টু স্বভাবের, তখন ঠিকই আমার থেকে দূরে সরে যাবে। ঈশান মেহেদির কাঁধের উপর হাত রেখে বাইরে আসলো। তারপর সারাটা দিন বাইরে কাটিয়ে বিকেলে যখন ঈশান বাসায় আসলো, আমু দরজা খুলে দিয়ে ওর হাতের এই অবস্থা দেখে আঁতকে উঠল আর রাগী কণ্ঠে বলতে লাগলো। আব্বু, হাতের এই কি অবস্থা করেছো? আবার কোথায় গিয়ে মারপিট করেছো? একটাবারও কি নিজের কথা ভাববে না? তোমার নিজের কথা না ভাবলেও বাসায় কেউ তোমার জন্য টেনশন করে, সেটা তো ভাববে। তুমি বাইরে গেলে যে সে শান্তিমতো থাকতে পারে না, সেটা কি একটাবারও ভেবে দেখেছো? তোমাকে নিয়ে হয়েছে যত জ্বালা, একটার পর একটা অঘটন ঘটিয়ে আসবে। তার জন্য দুর্ভোগ পোহাতে হবে আমাকে। এই তো কাল তোমার আব্বু প্রায় অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছে, আর আজকে তুমি এরকম হাতের অবস্থা করে এসেছো। তোমরা কি আমাকে দুজনে মিলে একটু শান্তিতে থাকতে দিবে না? সব ধকল আমার উপর দিয়েই যাবে। আম্মু এমন করে কেন বলছো? আমার কথাটা তো শুনবে। সব শোনার পর যদি মনে হয় যে আমি কোনো অঘটন ঘটিয়েছি কিংবা এটা ইচ্ছাকৃত করেছি, তাহলে তুমি শাস্তি দেবে। আর জানো, আজকে যদি আমি কাউকে খুন হতে দেখতাম, তার থেকে না হয় আমার হাতটা একটু কেটেছে। একজনের জীবন বাঁচানোর কাছে আমার এই হাতের কাঁটাটা কিছুই না। একটা জীবন্ত উপরওয়ালা আমার মাধ্যমে বাঁচিয়ে দিয়েছে। আমার কাছে সেটাই অনেক মনে হচ্ছে। আম্মু অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। এবার ঈশান আম্মুকে ধরে এনে সোফায় বসিয়ে দিল। তারপর সম্পূর্ণ বিষয়টা খুলে পড়ল। আম্মু অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। এবার ঈশান আম্মুকে ধরে এনে সোফায় বসিয়ে দিল।
তারপর সম্পূর্ণ বিষয়টা খুলে বলল। সব শোনার পর আম্মু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কিছু একটা আনতে চলে গেল। ফিরে এসে একটা স্যুপের বাটি ঈশানের হাতে দিল। এবার ঈশানও খেতে খেতে বলতে আরম্ভ করলো। রাস্তার আশেপাশে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কিন্তু কেউ মেয়েটাকে বাঁচাতে যাচ্ছিল না। যদি বাঁচাতে না যেতাম তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত মেয়েটার। তাই এটা আমার কর্তব্য ছিল। আম্মু, ওর জায়গায় যদি তোমার মেয়ে হতো তাহলে কি তুমি বারণ করতে? বলো। করতে না? তুমি তো বলো জীবন বাঁচানোটা একটা ফরজ কাজ। হয়েছে, তোমার এসব নীতিকথা রাখো। এখন খেয়ে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তাই ভেবেছি এখন রান্না করলে এসে খাবারগুলো গরম খেতে পারবে। একটা কথা আব্বু, এরপর থেকে সাবধানে চলাফেরা করবে। ভাবছি তোমার আব্বু আসলে তোমার আব্বুর সাথে কথা বলতে হবে। খুব শীঘ্রই তোমাকে একটা বিয়ে দিতে বলবো। আমাদের ছেলে মেয়ে বলতে তুমি একাই। তাই ভাবছি তোমাকে বিয়েটা করিয়ে দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। বউ আসলে অন্তত তো বউয়ের কথার অবাধ্য হবে না। তখন কি করে এরকম অকাজ করে বেড়াই দেখবো। আম্মু, আমার খাবার সময় এসব কথা বলো না তো। আর তোমার কি মাথা খারাপ হয়েছে? এই এই বয়সে আমি বিয়ে করব? আমার কি এখনই বিয়ের বয়স হয়েছে? আর না কোনো ইনকাম সোর্স আছে। সবে মাত্র মাস্টার্সে ভর্তি হলাম। এর মাঝখানে কে বিয়ে করবে? হ্যাঁ, জানি না। হারে বজ্জাত একটা ছেলে। আব্বু, তুমি দুজনেই তো বলো। তাহলে এরকম একটা ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে? বলো তো আমাকে। দেখে শুনি ভালো সুন্দর আর মিষ্টি একটা মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। সে খুব ভালোবাসবে আমার ছেলেকে আর চোখে চোখে রাখবে। আমার ছেলেকে কেউ এড়িয়ে যেতে পারবে নাকি? তাকে ভালোবাসতে বাধ্য হবে। আমিও চাই তোমার বিয়েটা তাড়াতাড়ি হোক। বিয়েটা দিলেই সমস্যার সমাধান হবে। না হলে তোমার মতো পাগলা ঘোড়াকে আটকানো যাবে না। তোমাকে আটকানোর এই একটা উপায় আছে আমাদের কাছে। আম্মুকে হাজারটা কথা বলতে লাগলো ঈশান, কিন্তু বিয়ের বিষয়টা এড়াতে পারল না। একমাত্র ছেলে, তাই ওকে নিয়ে এত টেনশন করে। ঈশানকে ছাড়া আম্মু এক মুহূর্ত থাকতে পারে না। ঈশানের বোঝার বয়স হবার পর থেকেই বাসার বাইরে একদিনের বেশি কোথাও থাকেনি। আবার থাকলেও পরদিন দুপুরের মধ্যে ফিরে এসেছে, কারণ আম্মু ওকে হাজারবার কল করেছে। ঈশান বাসায় না থাকলে, আম্মুর আশেপাশে না থাকলে আম্মুর মনে হয় ঈশান ওনার থেকে অনেক বেশি দূরে চলে গেছেন। ঈশানও খুব ভালো করে জানে আম্মু ওকে ঠিক কতটুকু ভালোবাসে, আর ছেলেটা বাইরে গেলে ঠিক কতটুকু টেনশানে থাকে। ছোটবেলা থেকেই ঈশান একটু দুষ্ট স্বভাবের কিনা, সবসময় এলোমেলো অগোছালো ঘোরাফেরা করে। বন্ধুদের সাথে মিশে একের পর এক ঝামেলা করতেই থাকে। একমাত্র ছেলে বলে তেমন কিছু বলতে পারে না আব্বু আম্মু, কিন্তু আম্মু ঈশানকে অনেক বোঝায়, বলে কখনো বাজে কাজ না করতে। আর ঈশানও নিজে থেকে এরকম কোনো খারাপ কাজ আজ অবধি করেনি, যার জন্য বাসায় কমপ্লেন এসেছে। তবে একটু একটু দুষ্টুমি তো চলতেই থাকে। তো সেদিন আর বাসা থেকে বেরোলো না সে। পরদিন ঠিক করলো ব্যান্ডেজ নিয়ে কলেজে যাবে। গতকাল কলেজের ফার্স্ট ডেটা মিস করে গেল, তাই আজ মেহেদির বাইকে করেই কলেজে আসলো। মেহেদি অবশ্য প্রথম দিন যাচ্ছিল না, কিন্তু ওর এরকম অবস্থার কথা শুনে চলে আসছে। এবার ওরা কলেজের সামনে আসলে ঈশান বাইক থেকে নামলো। এরই মাঝে মেহেদি ফোনটা বাজতে আরম্ভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে কেউ কিছু বলল। সেটা শুনে মেহেদি একটু মুচকি হেসে বলতে লাগলো, তো নার্স ম্যাডামের এত তাড়াতাড়ি কি আমার কথা মনে পড়ে গেল? ঈশান রসগোল্লার মতো চোখ বড় বড় করে মেহেদির দিকে তাকাতেই ছেলেটা একটু মুচকি হাসলো। তার মানে ঘটনা যা ঘটার ঘটে গেছে, আর ল্যাটাটা ঝুঁকে গেছে। না হলে এমন করে কে একটা আননোন মেয়ের সাথে কথা বলে? কথাগুলো ভেবেই ঈশান ওর কাঁধের উপর একটু জোরে সোরে এক হাত মারল। মেহেদি চোখ মুখ কুঁচকে নিয়ে ওর দিকে তাকাতেই ঈশান এগিয়ে যেতে লাগলো। ছেলেটা প্রেম আলাপ করতে করতে এগোচ্ছে, আর ঈশান শুধু অবাকের উপর অবাক হয়েছে। এক রাতের মধ্যেই কিনা একটা মেয়েকে পটিয়ে ফেললো, আর মেয়েটাও বলিহারি। ওকে দেখেই এরকম করে পটে যেতে হবে? ছেলেটা তো খারাপও হতে পারে। আর মেহেদি একটু রাগী স্বভাবের। ওর গার্লফ্রেন্ডকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই সেটা সহ্য করতে পারে না। মেয়েদের তো অপশন হচ্ছে দুইটা, বয়ফ্রেন্ড থাকতেও বেস্ট ফ্রেন্ড লাগবে অপশন হিসেবে। যদি বাই চান্স বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায় তাহলে বেস্ট ফ্রেন্ডকে একটা সুযোগ দিবে।
এসব বিষয় নিয়ে মেহেদিও 2-3টে ব্রেকআপ করেছে। মেহেদি ঠিক করেছে যদি কোনো মেয়েকে মনের মতো পায় আর মেয়েটা যদি ওর সাথে ভালোভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, তাহলে মেহেদি ওকে আর যাই হোক নিজের লাইফ থেকে দূরে সরে যেতে দিবে না, তাকে ভালোবেসে আপন করে নিবে। ঈশান ওকে বারবার বোঝায় যে মেয়েদের সাথে এমন কাণ্ড না করাই ভালো। আজ বাদে কালকে ওর জন্য কোনো মেয়ে কষ্ট পাবে আর সে ওকে অভিশাপ দিবে, সেটা ওর জন্য কত বড় কষ্টের কারণ হতে পারে ঈশান সেটা নিজের চোখে দেখেছে। যাই হোক, ওরা ক্যাম্পাসের ভিতরে আসতেই খেয়াল করলো ওদের আরও কয়েকজন বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। ঈশান ভাবতেও পারেনি ওদের এখানে দেখবে, কারণ ওরা বলেছিল প্রাইভেট কলেজে ভর্তি হবে আর ইঞ্জিনিয়ারিং করবে, কিন্তু ওরা যে এখানে এসে ভর্তি হবে ঈশান সেটা ভাবতেও পারেনি। ঈশানের মনে হয়েছে ওরা মজা করার জন্যই আসলো কিনা, তাই গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়াতেই অর্থাৎ ওর বন্ধুদের সামনে আসতেই হারামিগুলো বলল, দোস্ত, আমাদের সারপ্রাইজটা কেমন লাগলো বল? এটা সারপ্রাইজ ছিল? তাহলে আমাকে বললি কেন প্রাইভেট কলেজে ভর্তি হবি? সবাই মিলে তো একজোট হয়ে ছিলি যে আমাদের ছেড়ে অন্য কোথাও যাবে। ইন্টার থেকে শুরু করে নিয়ে আমরা একসাথে আছি, তাহলে অন্য কোথাও যাওয়ার কি দরকার? সবার রেজাল্ট প্রায় একই, এক কলেজে ভর্তি হলে কি হবে? আর আমাদের অবস্থা এত খারাপও নয় যে আমাদের সরকারি চাকরির জন্য জুতা ক্ষয় করতে হবে। এরপর থেকে এরকম মজা করবি না। তোরা জানিস কালকে কি হয়েছে? ঈশানের কথা শেষ হতেই মেহেদি এসে উপস্থিত হলো। এরই মাঝখানে ওদের মাঝের বন্ধুরা খেয়াল করলো ঈশানের হাতে একটা বড়সড় ব্যান্ডেজ। এবার ঈশানের হাতটা শুভ ধরে বলতে লাগলো, সে কি রে, তোর হাতের এই অবস্থা কেন? নিশ্চয়ই মারপিট করেছিস। তো কাকে আবার কালকে ধোলাই করলি বল? আর বলিস না, কোথাকার কোনো এক অচেনা মেয়ে ছিনতাইকারী হাতে পড়েছিল। মেয়েটার সাহায্যের জন্য এত চিৎকার চেঁচামেচি করছিল, এত লোক থাকার পরেও কেউ এগিয়ে যাচ্ছিল না। হয়তো মেয়েটার ব্যাগে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল, তাই ব্যাগটা দিতে চাচ্ছিল না। জানি না কী ছিল, তবে ব্যাগটা নিয়ে কাড়াকাড়ি করছিল। তখনই একটা ছেলে মেয়েটাকে ছুরি দিয়ে আঘাত করতে নিলে আমি গিয়ে ছুরিটা ধরে ফেলি। ব্যাস, লেটা চুকে গেল। আমি অবশ্য এর জন্য আফসোস করছি না, তবে এইটুকুই ভাবছি যে উপরওয়ালা হয়তো আমার মাধ্যমে কারো জীবন তো বাঁচিয়েছে। এই প্রথম কোনো মেয়েকে আর কাউকে বাঁচিয়ে এতটা ভালো লাগছে যে কি বলবো। আমিও যে উপকারে আসতে পেরেছি সেটা ভাবলেই ভালো লাগছে। জানিস, তোরা এখানে আসবি, একটাবার আমাদের বলবি না? বললে কি আর সারপ্রাইজ থাকতো? আচ্ছা, কোন মেয়েকে বাঁচালি? কি নাম? কোথায় থাকে? কি করে? একটাবার তো জানার চেষ্টা করবি, পরে গিয়ে দেখা করে আসতাম। সে আর বলতে, মেয়েটা যেমন করে ওর সাথে কথা বলছিল তাতে মনে হচ্ছিল যে ওর গার্লফ্রেন্ড। দেখতেও কি কিউট মাইরি। আর বলিস না, যে কোনো ছেলে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যাবে। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছিল আমাদের থেকে সিনিয়র হবে। আর শাড়ি পরেছিল, মনে হয় বিবাহিত, তাই আর কি তেমন কিছু বলার সুযোগ হয়নি। তার উপর আমাদের ঈশান তো প্রথম থেকেই মেয়েটার দিকে হা করে তাকিয়েছিল। বলিস কি রে, তার মানে তো আমরা ভাবি পেয়ে গেছি। অবশেষে আমাদের ভাবিকে পেয়ে গেলাম। যাই হোক বন্ধু, ভাবিকে খুঁজে আমাদের সাথে পরিচয় করাও, আর তারপর আমাদের সাথে কথা বলিয়ে দাও। এত কিছু শুনতে চাই না। নতুন নতুন বছর সামনে, নতুন বছরের নতুন ভাবি চাই। ফালতু কথা রাখতো। মেয়েটা কোথায় থাকে, কি করে, তোর সিনিয়র কিনা কিংবা বিয়ে হয়েছে কিনা সেটা তো জানি না। তার উপরে ওরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে মেয়েটার সাথে দেখা, তারপরেও তোরা বলছিস এসব কথা। চল ক্লাসের দিকে যাই, গিয়ে দেখি আমাদের ক্লাসের ব্যবস্থা কোথায় করা হয়েছে। এবার ঈশান বন্ধুদের সাথে ক্লাসে যাওয়ার জন্য এগিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় ক্যাম্পাসে কয়েকজনকে জিজ্ঞেস করে নিল ওদের ক্লাসটা কোথায়। সবাই কথা বলতে বলতে যাচ্ছিল। এরই মাঝে ঈশান মেহেদির বিষয়টা বলতেই মেহেদি যেন লজ্জায় একদম গড়াগড়ি খাবার মতো অবস্থা হলো। শুভ তখন রাগীভাবে ওকে বলতে আরম্ভ করলো, কার প্রেম আর কে করলো? ওর অসুস্থ হওয়াতে তুই তো সুযোগ পেয়ে গেলি দোস্ত। কথায় ওর প্রেমটা হবে ওই মেয়েটার সাথে, তা না হসপিটালে গিয়ে তুই উল্টো নার্সকে পটিয়ে ফেললি। পারিসও বটে। কি করব, মেয়েটাকে পছন্দ হয়ে গেল যে। শোন, আমাদের রিলেশনের বয়সে কিন্তু একদিনও হয়ে যাচ্ছে। বললে হয়তো অবাক হবি, মেয়েটাকে সুন্দর সুন্দর কথা বলে পটানোর চেষ্টা করতেই মেয়েটাও কেমন যেন হেসে একদম গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হলো। এমন একটা মেয়েকে প্রথমবার পেলাম। ওই জন্যই মনে হচ্ছে মেয়েটা আগে কয়েকটা প্রেম করেছে, তোর মতো গাধাকে একটা সুযোগ দিয়েছে আর কি।
না রে, ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। মেয়েটা বেশ ভালো আর মধ্যবিত্ত ফ্যামিলি। পড়ালেখার জন্য প্রেম ভালোবাসা করে উঠতে পারেনি। আর শুনেছি ও শুধু হসপিটালে যাবার জন্যই বাসা থেকে বেরোয়, তেমন কোথাও বেরোয় না। আর মেয়েটার সবচেয়ে বড় কথা, বোরখা পরে বের হয়। ওকে কেই বা দেখবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই রিলেশনটা নষ্ট করব না। যদিও থাকতে চায় তো আমি ওকে রেখে দিব, বাকিটা পরিবারের হাতে। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। তোর এই একটা কথা শুনে ভালো লাগলো। এই সম্পর্কটা নষ্ট করতে চাস না, কিংবা ধরে রাখতেও চাস, সেটা শুনে ভালো লাগলো। যাই হোক, দোয়া করি ভালো থাকবে আর ভালো রাখার চেষ্টা করবে। এখন কথা না বলে বাকিটা পথ এগিয়ে চল। তোরা তো দেখছি এখানেই দিন কাটিয়ে দেবে। সবাই ক্লাসে আসলো, কিছুক্ষণ আড্ডা দিল। একটু বাদেই কেউ একজন ক্লাসে প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়ালো। ঈশান ক্লাসের পিছন দিকটাই ছিল, তাই দাঁড়াতেই সামনের দিকটা ভালোভাবে দেখতে পেল না। তারপর কে এসেছে দেখতে পা দুটো উঁচু করে যাকে দেখলো তাকে দেখার পরে মনে হয়েছে চোখের ভুল নিশ্চয়ই। ঈশান চোখ জোড়া কষলে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এবার শুভ ওকে এমন করে তাকিয়ে থাকতে দেখে একটা গুঁতো মেরে বলতে আরম্ভ করলো, কিরে হতবাগা, এইভাবে কাকে দেখছিস তুই? না মানে, এই মেয়েটা কে রে? ওনাকে এখানে প্রথমবার দেখছি বলে মনে হচ্ছে। তুই আজকেই প্রথম আসছিলিস, তোর ফার্স্ট ক্লাস, তাই প্রথমবার তো মনে হবেই। উনি আমাদের ইংলিশ ম্যাম, আর কালকে ফার্স্ট ডে ছিল। আসিসনি তাহলে দেখবি কি করে? আসলে কাল যাকে বাঁচিয়েছিলাম না, ইনি সেই, তাই তো? এখন আবার এটা বলিস না। দেখ, প্রেমে পড়লে মানুষের এমন হয়, যার প্রেমে পড়ে তাকেই সবসময় আশেপাশে দেখতে থাকে। আমি সেটা খুব ভালো করে জানি। এগুলো আর বলিস না তো। এসব কথা শুনতে শুনতে ঝালাপালা হয়ে গেল। আজকে থেকে আর এগুলো শুনছি না। তোর কি মনে হয় আমি শুধু শুধু ফাও গল্প মারছি? মেহেদিকে একটাবার জিজ্ঞেস করে দেয়, মেহেদিও তোকে ঠিক বলে দেবে। কালকে ওই ঘটনাস্থলে এই মেয়েটাই ছিল। উনি যে আমাদের কলেজেরই ম্যাডাম সেটা তো আমি জানতাম না, আর না জানিয়ে ওনাকে বাঁচিয়েছে। এখন যদি আমাকে দেখে তাহলে কি বলবে বলতো? সে কি রে, কাল আবার টোপোজ করছিস নাকি যে ভয় পাচ্ছিস? তোকে দেখে কেমন সন্দেহ লাগছে, সত্যি করে বলতো। উল্টাপাল্টা কিছু বলিস নি নাকি? এমন কিছু বলেছিস যে জন্য তোর ভয় লাগছে? আরে না, সব সময় নেগেটিভ চিন্তা করিস কেন? আমি আবার কি বলতে চাবো? কাল আসার সময় সামনে পড়লো তাই ওনাকে বাঁচিয়েছিলাম। শোন, ম্যাডাম কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর। সুন্দর হলে পিছনে পড়ে থাকো, তাহলেই তো হয়ে যায়। কথাই তো আছে, সুন্দর জিনিসকে ভালো করেই কাছ থেকে দেখতে হয়। আর বেশি দেরি করাটা ঠিক হবে না। আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে না হয় প্রপোজ করে দে। মাথা খারাপ হয়ে গেছে তোর? কী সব কথা বলছিস? কোথায় উনি আর কোথায় আমি? উনি একজন কলেজের ম্যাডাম, আর শেষে কিনা তার পেছনে ঘুরতে যাব? তোকে কি পাগলা কুকুরে কামড়াইছে? সেই তখন থেকে কী সব কথা বলেই যাচ্ছিস। শোন, ক্লাস করতে এসেছিস, ক্লাস কর, এইসব কথা বলবি না। তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ম্যাডাম যদি ভুলেও এসব জানতে পারে তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। না রে দোস্ত, তোর ভালোবাসাটা ম্যাডাম আজ বাদে কাল বুঝতে পারবে। আর তোদের মাঝে কিছু একটা তো হবেই, সেটা দুজনকে দেখেই বোঝা যাচ্ছে। যত সব ফালতু কথা। ওরা কথা বলছিল দাঁড়িয়ে। এরই মাঝখানে ম্যাডাম ওদের এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনে দূর থেকে এবার হাত দিয়ে ইশারা করে বলতে লাগলো, এই যে পিছনে কি হচ্ছে ওখানে? কলেজটা কি কথা বলার জায়গা? যদি কথা বলারই থাকে তাহলে বাইরে গিয়ে বলো। পরি ম্যাডাম কথাগুলো বলেই এগিয়ে এসে এবার ঈশানের সামনে দাঁড়িয়ে যেন চুপচাপ হয়ে গেল। ম্যাডাম হয়তো ওকে এখানে আশা করেনি। কিছুক্ষণ পরি ম্যাডাম ঈশানের দিকে তাকিয়ে থেকে তারপর হাতের দিকে দেখে বলতে লাগলো, তুমি এখানে মানে? তুমি কি এখানে দেখছি যে? যেহেতু সব স্টুডেন্টদের সাথে বসে আছি সেহেতু আমিও আপনার স্টুডেন্ট। কালকে আমার কলেজের ফার্স্ট ডে ছিল। কাল ওরকম একটা পরিস্থিতিতে পড়েই আর কলেজে আসা হয়নি। ও আচ্ছা, তোমার হাতের কি অবস্থা এখন? এখন ঠিকঠাক আছে ম্যাডাম। যাক, ভালো তাহলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কালকে তুমি যেটা করলে সেটা অন্য কেউ থাকলে করতো না। তোমার জন্য আমি বেঁচে ফিরেছি। তখন কত ভয় হয়েছিল জানো? ম্যাডাম, ওটা আমার কর্তব্য ছিল। এসব কখনো বলবেন না তো, এসব কথা বলতে হয় না। এত বড় একটা হেল্প করলে আর না বললে না। যাই হোক, এখন এসব বাদ থাক। ক্লাসের পরে তুমি আমার সাথে দেখা করো, একটু কথা বলবো তোমার সাথে। ম্যাডামের এমন দ্বারা প্রস্তাবে ঈশান হাঁ করে ম্যাডামের দিকে তাকিয়ে রইল।
আশেপাশের সবাই ওদেরকে দৃষ্টিকেন্দ্রবিন্দু করে দেখছে। তখন ঈশান একটু ইতস্তত করতেই ম্যাডাম একটু গলা খাকারি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ঈশান বসে পড়ল। এবার বন্ধুরা ওকে গোতাগুতি করতে লাগলো যে ওদের মাঝে কিছু একটা তো হবেই। ঈশানের বন্ধুরাও এমনি। কাল একবার দেখা হলো, আর কোথায় কি হলো না হলো তা নিয়ে এরকম একটা কথা ওরা বলতে শুরু করে দিল। কথাগুলো ভেবে এবার ঈশান ওর বন্ধুদেরকে ঝাড়ি দিতেই ওরা চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ বাদে ক্লাস শুরু হতেই ঈশান খেয়াল করলো ম্যাডাম বারবার ওর দিকে তাকাচ্ছে। আর তাকাবেই না কেন? এত হ্যান্ডসাম আর কিউট একটা ছেলের দিকে যে কেউ তাকাতে বাধ্য হবে। ঈশানের চোখে বারবার ম্যাডামের চোখ পড়তেই ও চোখ জোড়া ফিরিয়ে নিয়েছে। কেমন যেন বারবার লজ্জা পাচ্ছে ম্যাডাম। দেখেই বুঝতে পারছে ঈশান এই অবস্থাতে অসম্ভব রকমের সুন্দর লাগছে মেয়েটাকে। নীল শাড়িতে যেন একদম নামের মতোই পরি লাগছে। ম্যাডাম আজকে আবার হিজাব করে আসছে, তাই হাত ভর্তি চুড়ি দেখে ঈশানের মনে হয়েছে মেয়েটার বিয়ে হয়ে গেছে কি। আবার পরক্ষণে মনে হয়েছে ওর কপালটা এতটাও খারাপ নয়। নিজের মাথায় টোকা মারল আর ভাবতে লাগলো কী সব ভাবছে। এইসব ভাবনাটা ঠিক হচ্ছে না। উনি কলেজের ম্যাডাম, ওনাকে নিয়ে এসব ভাবা ঠিক হচ্ছে না। কথাগুলো ভেবেই ঈশান ক্লাসে মনোযোগ দিল। কিন্তু যতবার ম্যাডামের চোখে ঈশানের চোখ পড়ছে ততবার মেয়েটা কেমন যেন লজ্জা পেয়ে যাচ্ছে। ঈশান সেটাও খুব ভালো করেই বুঝতে পারছে। আর ওর বন্ধুরা তো এক একটা সিসি ক্যামেরার মতো ঈশানের পিছনে পড়ে আছে। ম্যাডাম বেরিয়ে যেতেই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেহেদি ঈশানকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মামা, তোমার তো দেখছি লাইন ক্লিয়ার হয়ে গেছে। কলেজের ম্যাডামকে এরকম করে প্রেমে ফেলে দিলে। তোমাকে তোমাকে তো বাহবা দিতে হয়। যাই হোক, লেগে থাকো বন্ধু, হয়ে যাবে। ম্যাডামকে পটানোটা কিন্তু এত সহজ নয়, তাই একটু সময় লাগলেও লেগে থাকো, ঠিক হয়ে যাবে। হয়ে গেলে কি করবি বলতো? হয়ে গেলে কি করব মানে, ধুমধারাক্কা নাচব। আন্টি আঙ্কেল বলে দিয়েছে মেয়ে পছন্দ করতে, তোকে নাকি বিয়ে করাবে। তোকে নাকি বিয়ে দিলেই আটকাতে পারবে। আন্টি আঙ্কেল কি বলবো যে তাদের ছেলে কলেজের ম্যাডামকে শেষে পছন্দ হয়েছে। সিনিয়র একটা বউ ঘরে আসছে, ছেলেকে একদম আঁচলে বেঁধে রাখতে পারবে। এখন কি এটা বলবো নাকি অন্য কিছু বলতে হবে? তোরা না আমাকে এই কলেজ থেকে না তাড়িয়ে ছাড়বি না দেখছি। তা না হলে কখনো এইসব কথা বলতে না। কোথায় আমি একটা জুনিয়র ছেলে, তাহলে কি করে ওনার সাথে প্রেম করব? একটাবার ভাবতে পারছিস যে এসব কখনো বলতে হয় না? তোরা দেখছি আমার মাথাটা খারাপ করে ছাড়বি। তবে যাই বল আর তাই বল, ম্যাডাম কিন্তু সত্যিই খুব কিউট রে। উনি তোর থেকে 2-3 বছরের বড় হবে, কিন্তু দেখে বোঝা যাবে না। তোর পাশাপাশি দাঁড়ালে মনে হয় একদম পারফেক্ট কাপল। মামা, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মেরে দাও। ম্যাডামেরও দেখছি তোমার প্রতি খুব টান, ধন্যবাদ জানালো। আবার তোমাকে দেখেও করতে বলল। আরে যাও যাও, তোমার নায়িকার সাথে দেখা করে আসো। তোরা কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছিস। দেখ, এগুলো শুধু নাটক সিনেমাতেই হয়, বাস্তব লাইফে এসব নাটকীয় গল্পে কোনো জায়গা নেই। তোরা খুব ভালো করেই বুঝতে পারছিস যে উনি একজন কলেজের ম্যাডাম। নিজের অবস্থানের কথা ভেবে হলেও কখনো এসবের মধ্যে জড়াবে না। আর ভালোবাসলে কি আমি ওনাকে কখনো প্রপোজও করতে পারবো না। আর ভালোবাসা তো দূরে থাক, আমি চাই না এরকম কোনো সম্পর্ক হোক যাতে ওনাকে কথা শুনতে হোক। আমার কর্তব্য ছিল সেদিন ওনাকে বাঁচানো, তাই হয়তো উনি পার্সোনালভাবে ডেকে ধন্যবাদ দেবে। এসব কথা আর বলিস না তো প্লিজ। বুঝেছি, তোর সাথে কথা বলে কোনো কাজ হবে না। যা যা, যা বলার আন্টি আঙ্কেলকে বলতে হবে, তাই না? ওরা ম্যাডামের বাসায় কথা বলতে হবে। তোদের যা ইচ্ছা তাই কর, কিন্তু আব্বু আম্মুর সাথে এইসব আজেবাজে কথা বলিস না, না হলে কিন্তু আমাকে একদম গ্যারাকলে ফেলে দেবে। ঈশান কথাগুলো শেষ করতে এরই মাঝে পিয়ন এসে ওকে ডাকতে লাগলো। ঈশান পিয়নের কথা মতো ক্লাস থেকে বেরিয়ে যেতেই দেখলো বন্ধুরা আরও হাসাহাসি করে বিষয়টা নিয়ে কথা বলছে। ঈশান আর একবারও ওদের দিকে না তাকিয়ে তারপর পিয়নের সাথে যেতে লাগলো। পিয়ন অর্ধেকটা পথ আসতেই বলতে লাগলো, ম্যাডাম না আপনাকে যেতে বলেছিল, তাহলে যাননি কেন? আপনার জন্য কত কাজ ফেলে আমাকে আবার আপনাকে ডাকতে আসতে হলো। পিয়নের কথার কোনো জবাব দিল না ঈশান। ওরা 5 মিনিট খানেক হেঁটে এসে একটা রুমের সামনে দাঁড়ালো। ঈশান খেয়াল করলো পরি ম্যাডাম কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে। ঈশানের সাথে চোখাচোখি হতেই ম্যাডাম বলতে লাগলো, ঈশান আসো, ভিতরে এসো।
ঈশান গিয়ে ম্যাডামের সামনে দাঁড়াতেই এবার ম্যাডাম ওকে বলতে লাগলো। ঈশানের সামনে বসতেই ম্যাডাম একবার ওর দিকে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো। আসলে এসব বিষয় নিয়ে ক্লাসে কথা বললে সবাই ভাববে যে আমরা আগে থেকে চেনা পরিচিত, আর আমাদের মাঝে অন্য কিছুও চলছে। অন্য কিছু চলছে মানে? কি চলছে আমাদের মাঝে? ম্যাডাম কেমন যেন ভ্রু কুঁচকে তাকালো। তখন ঈশান বলতে লাগলো। গতকালই আপনার সাথে দেখা আমার, আর তার উপরে যখন দেখা হয়েছে তারপর থেকে নিয়ে আজকে দ্বিতীয়বার দেখা। আপনি আমার ম্যাডাম, আপনার সাথে আমার কি চলতে পারে ম্যাডাম? এখন বলুন কি জন্য ডেকেছেন? না মানে আসলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাজে তুমি না থাকলে কি হতো ভাবলেই এখনো গাটা শিউরে উঠছে। আজকে ভয় পাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে আসতে। ম্যাডাম হাজারটা কথা বলতে লাগলো। ঈশান ওনার বিষয়ে জানতে পারলো, কিন্তু কোনো প্রশ্ন করলো না। তখন পরি বলতে লাগলো। কি হলো, তুমি কথা বলছো না যে? আমি এতগুলো কথা বলছি আর তুমি শুধু চুপ করে শুনেই যাচ্ছ। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? আপনি আমার ফ্রেন্ড নয় যে এমন করে কথা বলতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে যাও, কথা বলতে হবে না। ম্যাডামের এরকম কথাতে ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। রুমটা থেকে বেরিয়ে তারপর ক্লাসের দিকে হাঁটা ধরলো। ক্লাসে যেতেই বন্ধুরা ওকে চেপে ধরলো চারপাশ থেকে। হাজারটা কথা জিজ্ঞেস করতেই ঈশান ওদের সবই বলল। সব শোনার পর বন্ধুরা চুপচাপ হয়ে গেল। তখন ঈশান ওদের বলতে আরম্ভ করলো। ম্যাডাম এটাই বোঝাতে চাইলো যে আমরা যেন ওনার প্রতি কোনো সুযোগ না নেই। এখন বুঝতে পারছিস তো ম্যাডাম কেন আমাকে ডেকেছিল? তোর এমন কেন মনে হলো? এরকমটা তো নাও হতে পারে। কি হতে পারে আর কি না হতে পারে সেটা ভেবেই আগে থেকে আমাকে ডেকে সতর্ক করলো কথার মাধ্যমে। আমি যেন ওনার পেছনে না পড়ে থাকি। আমাদের মাঝে ওনাকে দেখার পর থেকে ওনাকে নিয়ে যে চর্চা হচ্ছে সেটা উনি খুব ভালো করে জানে। এরপর থেকে আর এইসব কথা বলবি না। অন্য কোনো কথা থাকলে সেটা বলবি, না হলে এই ম্যাডাম সংক্রান্ত কোনো কথা আমি তোদের সাথে শুনতে চাই না। ঈশান কথাগুলো বলেই ক্লাস থেকে বেরিয়ে গেল। সেদিন আর ক্লাস করলো না। একটা ক্লাস শেষ করে বাসায় চলে গেল। এরকম করে একটা সপ্তাহ কেটে গেল। এরই মাঝে ঈশান ম্যাডামের ক্লাস করেছে ঠিকই, কিন্তু ওনার দিকে এক মুহূর্তের জন্য তাকায়নি। সেদিনের বলা কথাগুলো থেকে ঈশান আর চাইছে না ওনার সাথে কোনো কথা বলতে। ও চায় না স্টুডেন্টের বাহিরে তেমন কোনো সম্পর্কে কথা মনে রাখতে, তাই ওনার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। ম্যাডাম ওকে কিছু জিজ্ঞেস করলে ঈশান ভদ্র ছেলের মতো মাথা নিচু করে উত্তর দিয়ে আবারও চুপচাপ বসে থাকে। ঈশান শুধু ক্লাস করে, তারপর কলেজ থেকে বেরিয়ে যায়। যতবার ক্যাম্পাসে ম্যাডামের সাথে ঈশানের দেখা হয়েছে ততবার ঈশান ওনাকে দেখেও এড়িয়ে গেছে। আর ম্যাডামের সাথে কী বা কথা বলবে? সেদিনের ওনার বলা কথার ইঙ্গিত থেকে ঈশান বুঝতে পেরেছে যেন। আর যাই হোক, ওনার পিছনে পড়ে না থেকে ঈশান সেটা বুঝতে পেরে নিজেই ওনার থেকে দূরে থাকার চেষ্টা করছে। আর চায় না এরকম কোনো কথা ওদের নিয়ে উঠুক, যার জন্য ম্যাডাম অন্তত আর যাই হোক ওকে নিয়ে কোনো সন্দেহ করুক। এরই মাঝে একদিন ছুটি পড়তেই সেদিন ঈশানের বন্ধুরা সবাই ওর বাসায় আড্ডা দেওয়ার জন্য আসলো। তখনও ঈশান ঘুমোচ্ছিল। ঈশানের বন্ধুরা আম্মুর সাথে কথা বলতো। ঈশানের বন্ধুরা বলে দিয়েছে যে ম্যাডাম ঈশানকে পছন্দ করে আর প্রথমে ওনার প্রেমে পড়ে গিয়েছিল। এমন কিছু শোনার পর তো আম্মু বেজায় পরিমাণে খুশি হলো। বন্ধুদের থেকে ম্যাডামের নাম্বার ঠিকানা সবই নিল। ঈশানের ততক্ষণে ঘুম ভেঙে গেলে ও নিচে আসতেই দেখলো সবাই আম্মুর সাথে কথা বলছে। ঈশানও এসে ওদের সাথে কথা বলতে আরম্ভ করলো। কিরে তোরা কখন আসলি? আর আসলি তো আসলি, একটাবার বলবি না আমাকে? এই তো আন্টির সাথে আড্ডা দিচ্ছিলাম, তুই ঘুমোচ্ছিলি বলে তোকে ডাকিনি। সে না হয় হলো, কিন্তু আম্মুকে উল্টাপাল্টা কিছু বলিসনি তো? তোর স্বভাব তো উল্টাপাল্টা কিছু বলে কান ভাঙানো। দেখো আন্টি, তোমার সাথে একটু কথা বলছি, তাতেই তোমার ছেলে এমন করে সন্দেহ করছে। যাও, আর তোমাদের বাসায় আসবো না, তাহলে তো তোমার ছেলে আর আমাদের সন্দেহ করতে পারবে না। আসলে আজকালকার মানুষের ভালো করতে যেতে নেই, তাহলে নিজেদেরই বিপাকে পড়তে হয়। আজকে তোমার ছেলেও সেটা প্রমাণ করে দিল। তুই এমন করে বলছিস কেন? ওদের তো আমি জিজ্ঞেস করছিলাম যে তোর কোনো মেয়েকে পছন্দ আছে কি না, কিন্তু ওরা বলল তেমন কাউকে পছন্দ নেই। তাই ভাবলাম মেয়ে দেখা শুরু করব তোর জন্য। তোমরা কি আমার বিয়ে না দিয়ে শান্ত হবে না? বিয়ে দেওয়াটাই কি তোমাদের মূল লক্ষ্য? একটা বছর যাবৎ বিয়ে বিয়ে করে মাথাটা খারাপ করে ফেললে। আন্টি আঙ্কেল সুযোগ দিয়েছে বিয়ে করার জন্য,
তাহলে বিয়েটা করে নিলেই তো হয়। তোর জায়গা আমি হলে তো এক লাফেই বিয়েটা করে ফেলতাম, আর তুই কিনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস। তাহলে তুই করে নিস, মেয়ে দেখুক, তারপর আমার জায়গায় তুই বিয়েটা করে নিস, তবেই না হয়। দেখো, এসব কথা নিয়ে গন্ডগোল করো না আব্বু। তোমাদের চেনা জানা কোনো ভালো মেয়ে থাকলে আমাদের বলো, আমরা গিয়ে দেখা করি। আর মেয়ে যেন ভদ্র হয়, সবাইকে যেন সম্মান করে, এমন কমল মেয়ে হলে আমি নিশ্চয়ই তাকে ঘরের বউ করে আনবো। বেশ, যাকে খুশি দেখো, তবে আমাকে মেয়ে দেখতে যেতে বলবে না। যাকে তোমাদের পছন্দ হবে তাকে আমার বউ হিসেবে মানব। তোমরা বিয়ে করতে বললে আমি করে নেব, তারপরও যেন আমাকে মেয়ে দেখতে যেতে না হয়। সেটা বললে কি হয়? নিজের বিয়ে আর তুমি যাবে না সেটা বললে তো শুনবে না, তোমাকে যেতেই হবে। আর শোনো, এখন থেকে এসব কলেজে যাওয়াটা বাদ দাও। এদিক ওদিকে যদি কাউকে পছন্দ থাকে আমাদের বলতে পারো। বিয়ে ঠিক হলে কিন্তু তখন বলেও কাজ হবে না। তুমি জানো তোমার আব্বু এক কথার মানুষ। সেদিন বন্ধুরা বিকেল অবধি আড্ডা দিয়ে আম্মুর হাতের রান্না খেয়ে তারপর বাসায় গেল সব। রাতে যখন আব্বু ফিরল তখন বিয়ের বিষয়টা নিয়ে আবারও কথা বলল আম্মু। সব কথাবার্তা শেষে ঈশান বুঝতে পারলো আর যাই হোক, ওকে বিয়ে না দিয়ে আম্মু ছাড়বেই না। তাই ঈশান আর কোনো উপায় না পেয়ে বিয়েতে হ্যাঁ বলে দিল। আবারও সেই মেয়ে দেখতে যাবে না বলল, কিন্তু আব্বু ওকে সোজা কথা বলে দিল যে মেয়ে ওকে দেখতে যেতেই হবে। এমন করে 15টা দিন মাঝে কাটলো। এরই মাঝখানে একদিন রাতে আব্বু বাসায় এসে খাওয়ার সময় বলতে আরম্ভ করলো, সাইলা শোনো, আমি একজনকে কথা দিয়েছি, আর কাল ওনার মেয়েকে দেখতে যাব আমরা। ঈশানের সাথে মেয়েটাকে বেশ মানাবে ভালো। ছবিতে দেখেছি অসম্ভব রকমের সুন্দর মেয়েটা, তোমার জন্য একদম পারফেক্ট। আর ভদ্র নম্র, কথাবার্তায় সবার সাথে একদম মানিয়ে গুছিয়ে চলতে পারে। তাই কাল আমাদের যেতেই হচ্ছে। ঈশান আব্বুর কথাতে চুপ করে রইল। তখন আম্মু বলতে লাগলো, তোমার আব্বু কথা দিয়ে ফেলেছে, তাই ভুলেও কালকে পালানোর চেষ্টা করো না। নিজে থেকেই রেডি হয়ে থাকো। আব্বু তোমাদের আগেই বলে দিয়েছি, তোমাদের যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করে নেব। এখানে পালানোর কি আছে? আর পছন্দ থাকলে আমি সেটা আগেই বলতাম। আম্মুর বারবার জানার চেষ্টা করছে, তাহলে কি জানতে পারতো না? সেটাই যেন ঠিক থাকে। কাল সকাল সকাল রেডি হবে, 11টার মধ্যে আমাদের বেরোতে হবে। আব্বুর কথার অবাধ্য হওয়াটা ঈশানের ডিকশনারিতে নেই, আর হলে সেটা যে কী পরিণামে বিপদ বয়ে আনবে সেটা ঈশান খুব ভালো করেই জানে। পরদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হতে লাগলো। মেয়ে দেখতে যাওয়ার জন্য পাঞ্জাবি পরতে চাইছিল, কিন্তু মনে হলো দেখতে যাবার আগে জামাই সেজে লাভ কি? বিয়েটা যদি না হয়, অন্য কোথাও যদি আবার যেতে হয়। কথাগুলো ভেবেই পাঞ্জাবিটা রেখে সাধারণ ড্রেস আপে বের হলো। আব্বু আম্মুর কাছে আসতেই আব্বু আম্মু পা থেকে মাথা অবধি দেখে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার ছেলেটাকে দেখতে অসম্ভব রকমের হ্যান্ডসাম লাগছে। দেখো, মেয়ে থেকে শুরু করে মেয়ের পরিবারও আমার ছেলেটাকে খুব পছন্দ করবে। এবার ঈশানের বেশ খানিকটা লজ্জা লাগলো, তাই বলতে লাগলো, আম্মু কি যে বলো না, আমি এতটা পিছি দেখা গেলে যে ওনাদের আমার বয়সের সাথে সামঞ্জস্য রেখে মেয়ের জামাই হিসেবে পছন্দই হলো না, তখন কি করবে তোমরা? এমন কিচ্ছু হবে না। বাড়তি কথা না বলে চলো, বাইরে চলো, ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। আম্মু ঈশানের হাত ধরে এনে ওকে একদম পিছনের সিটে নিয়ে গিয়ে বসালো। আম্মু হাজারটা কথা বলতে লাগলো, ওর বিয়েতে কি কি করবে, বিয়ের সময় আম্মু কতটা আনন্দ করবে, কত আনন্দ করে ছেলের বউকে ঘরে তুলবে। কথাগুলো নিয়ে আম্মু এত হ্যাপি, ঈশান তাতে বুঝতে পারছিল যে ও বিয়ে করবে বলেছে। তারপর থেকে আম্মু এত বেশি খুশি, না জানি বউ আনলে সেদিন কি করবে। আম্মু তো খুশিতে একদম পাগল হয়ে যাবে। সারা পাড়া হয়তো জানিয়ে বেড়াবে যে ছেলে বিয়ে করে এনেছে। কথাগুলো ভেবেই ঈশানের ভালো লাগছে। ঘণ্টাখানেক পর একটা বেশ বড়সড় বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। ঈশান ভাবলো এদিকটায় কখনো আসা হয়নি। গাড়ি থেকে নেমে বাড়িটা বেশ ভালো করে খুঁটিয়ে দেখলো। তখন আব্বু বলল, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে কি হবে? চলো, ভেতরে তো যেতে হবে নাকি? ওরা সেই তখন থেকে বসে আছে, 12টা বাজতে চললো, এখনও আমরা পৌঁছোইনি। কথাবার্তা নিয়ে শুরু করে সব কিছু থেকে যদি পাকাপোক্ত হয়ে যায় তো আজকেই বিয়েটা ঠিক করে রেখে যাব। মেয়ে পছন্দ হলো কি না তুমি আগেই বিয়ে ঠিক করে রেখে যাচ্ছ, তার থেকে বিয়েটা ঠিক করে গিয়েই বলতে যে বিয়ে করতে হবে, তখনই না হয় আসতাম।
আব্বুর মুখে মুখে কথা বলে না, এবার চলো তো। ঈশান আব্বুর পিছন পিছন ভিতরে আসতেই এক ভদ্রলোকের সাথে দেখা হলো। ভদ্রলোক কুশল বিনিময় করলো। ঈশান বুঝতে পারলো ইনি মেয়ের বাবা, তাই সালাম দিতেই ভদ্রলোক সালামের উত্তর নিল। তারপর ওদের নিয়ে ডাইনিংয়ে নিয়ে বসালো। এরই মাঝে ভদ্রলোক ওনার স্ত্রীকে ডাকতে আরম্ভ করলেন। কিছুক্ষণের মধ্যেই উনি বেরিয়ে এসে বলতে লাগলেন, কি হলো, ডাকাডাকি করছো কেন? আমি তো রান্না করে। ডাকাতি করবেন না তো কি করবে? দেখো কারা এসেছে। ছেলেপক্ষ লোকজন চলে আসলো, আর তুমি কিনা এখনো রান্না শেষ করতে পারোনি। ওনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করো। কত দূর থেকে এসেছে, গলাটা ঠান্ডা করুক, তারপর না হয় কথা বলতে থাকি। আস্তে আস্তে বাকিটা শেষ করা যাবে। ভদ্রমহিলা মাথা নেড়ে চলে গেল। ঈশান বাড়ির আশেপাশটা দেখতে লাগলো। বাড়িটা বেশ বড় করে, ওদের থেকেও বেশ বড় বাড়ি ভদ্রলোকের। শহরের সাইড, তাই তো গার্ডেনটাও অনেক সুন্দর। আশেপাশে এরকম বাড়ি আছে বলেই ঈশানের মনে হয় না। এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি ঈশান আগে কখনো দেখেছে বলে মনে হয় না। ভদ্রলোকের শখ আছে বলতে হয়। শখটা এত সুন্দর হলে না জানি মেয়েটা কত সুন্দরী হবে। কথাগুলো ভেবেই ঈশান চুপ করে রইল। ঈশান আশেপাশে তাকাচ্ছে দেখে আম্মু বলতে লাগলো, এত অধৈর্য হলে হয়? বউকে তো দেখবেই, একটু না হয় পরে দেখো। আম্মু তুমি যে কি বলো না, দেখতে আসি আর তখনই নাকি বউ হয়ে গেছে। দেখো এসব কথা বলো না তো, লজ্জা লাগে আমার। এবার আম্মু ঈশানের গাল টেনে দিল। এরই মাঝে ভদ্রমহিলা হালকা নাস্তা আর শরবত নিয়ে আসলো। ঈশানকে শরবত হাতে তুলে দিতেই ও ঢকঢক করে খেয়ে নিল। গলাটা কেমন শুকিয়ে গেছে। প্রথমবার কিনা মেয়ে দেখতে আসছে, তাই কেমন কেমন যেন লাগছে। ঈশান আব্বু আর ভদ্রলোকের কথা শুনতে লাগলো। এরই মাঝে মেয়ের বাবা বলতে আরম্ভ করলো, তুমি এত শান্ত স্বভাবের কেন বাবা? আমরা কথা বলছি, তুমি কথার কোনো জবাবই দিচ্ছ না। ভাই সাহেব, প্রথমবার মেয়ে দেখতে আসছে তো বুঝেনি তো, ছেলেটা শান্ত আর চঞ্চল নয়। সে সবসময় কথা বলতেই থাকবে। শ্বশুর বাড়িতে আসছে কি না, হবু শ্বশুর বাড়িতে আসলে এরকমই হয় প্রথমবার। আব্বুর কথাতে ভদ্রলোক আর আব্বু হাসতে লাগলো। তখন ঈশানের আরেকবার লজ্জা লাগলো। এরই মাঝখানে 1 ঘন্টা পার হলো। আব্বু কিছু একটা বলে ভদ্রলোক উঠে গেলেন। এবার উঠে গিয়ে ভদ্রলোক কী করলো কে জানে। তারপর ফিরে এসে বলতে আরম্ভ করলো, আপনারা চিন্তা করবেন না, আমার মেয়ে এক্ষুনি আসছে। আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, মেয়েকে দেখবেন ভালো কথা। দেখার পর কিন্তু তাড়াহুড়া করে বেরিয়ে যেতে পারবেন না। না খেয়ে আপনাদের কোথাও যেতে দিচ্ছি না। আপনাদের জন্য আমাদের ভাবি এলাই আয়োজন করেছে। হবু জামাই আসছে কিনা। হবু জামাই কথাটা শুনেই শরীরের মধ্যে কেমন যেন একটা কারেন্ট বয়ে গেল। আরও 15 মিনিট বাদে একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটার ঘোমটা দেওয়া গ্রে কালারের একটা শাড়ি পরেছে, আর দেখতে কেমন হবে সেটাই ভাবছে ঈশান। মেয়েটা গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়াতেই এবার ওর পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা মেয়ে ঈশানের সামনাসামনি মেয়েটাকে বসিয়ে দিল। ঈশান ঘোমটার আড়াল দিয়ে মেয়েটাকে দেখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর মেয়েটাও ঘোমটাটা তুলছে না। মেয়েটা কেমন মাথা নিচু করে আছে। কে জানে বিয়েতে সম্মতি আছে কি না, নাকি লজ্জা পাচ্ছে। ঈশান একবার তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিতেই আম্মু বলল, মামনি, ঘোমটাটা তোলো, আমরা তোমাকে একটু দেখি। আম্মুর কথাতেও মেয়েটা ঘোমটা তুলল না। এবার মেয়ের মা এসে পাশে দাঁড়ালো। তারপর ওর পাশে দাঁড়িয়ে থাকা অন্য মেয়েটা হালকা করে মাথার ঘোমটা তুলল। ঈশান নিচের দিকে তাকিয়ে আছে দেখে আম্মু মেয়েটাকে কিছুক্ষণ ধরে দেখে বলল, মাশাআল্লাহ, দেখতে একদম পরীর মতো। এত সুন্দর একটা মেয়ে ছেলের বউ হবে সেটা ভাবলেই মনটা ভরে যাচ্ছে। ভাবি সাহেবা, ভাইজান আপনাদের মেয়েকে আমি আমার ছেলের বউ নয়, নিজের মেয়ে করে রাখবো। আম্মুর এমন তারা কথাতে ঈশানের বুকটা ধক করে উঠল। তাহলে কি ওরা জেনে শুনে এসেছিল যে বিয়েটা এখানে ঠিক করে যাবে? ঈশান মেয়েটার দিকে এখনও তাকাচ্ছে না। এবার আম্মু ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এতক্ষণ যাবৎ যাকে দেখার জন্য অস্থির হয়েছিলে সে তোমার সামনে বসে আছে। এবার তো তাকাও আব্বু। ঈশান না চাইতেও চোখ তুলে তাকালো মেয়ের দিকে। তাকিয়েই তো স্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর মনে হতে লাগলো ওর মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। মনের ভুল ভেবে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়ে আবার সামনের দিকে তাকাতেই কিছুটা অবাক হলো।
তাই কয়েকবার চোখ কষলে নিয়ে মেয়েটাকে দেখলো। কিন্তু এ কি অবস্থা? এ তো সামনে পরি ম্যাডাম বসে আছে। ওরই কলেজের ম্যাডামকে পাত্রী হিসেবে ওর সামনে বসে আছে। এমন কিছু দেখে যেন ঈশানের মনে হতে লাগলো ও ভুল দেখছে। তাই বারবার কয়েকবার চোখের পলক ফেলে তারপর হাতের উপর একটা চিমটি কাটতেই বুঝতে পারলো যে ও সজ্ঞানী আছে, আর পরি ম্যাডামও ওর সামনেই বসে আছে। চিমটি কাটতেই এবার হাতের ব্যথাতে ঈশান কিছুটা কোকিয়ে উঠল। ম্যাডামকে চোখের সামনে দেখে আর্তনাদ করে উঠল। ও মাগো! ঈশানের এরকম আর্তনাদে মেয়েটা চোখ মেলে তাকালো। ঈশানের দিকে তাকিয়ে যেন পরি আকাশ থেকে পড়ল, কারণ নিজের কলেজের ছাত্রকে পাত্র হিসেবে দেখবে ভাবেনি। তাও আবার ওরই সামনে বসে আছে ছেলেটা, ট্যাপ ট্যাপ করে ওর দিকেই তাকিয়ে আছে। এমন কিছু দেখে বেজায় পরিমাণে অবাক হলো ম্যাডাম। আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে হাঁসফাঁস করতে লাগলো। ঈশানকে কিনা শেষে ওর পাত্র হিসেবে বাসায় এসেছে আর ওকে দেখতে আসলো, এমন কিছুর জন্য পরি মোটেও প্রস্তুত ছিল না। ঈশান চিৎকার দিয়ে উঠতেই পরির আব্বু বলল, কি হলো বাবা, তুমি এরকম চিল্লিয়ে উঠলে কেন? কিছু হয়েছে কি? না মানে আসলে আঙ্কেল, উনি এখানে কেন? ওনাকে এখানে দেখছি কেন? ওনার নাম তো নিশ্চয়ই পরি, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি ওকে চিনো কি করে? না মানে আসলে আঙ্কেল, উনি আমার কলেজের ম্যাডাম আর আমি ওনার স্টুডেন্ট। তুমি এখানে কি করছো? হ্যাঁ, সিনিয়র ম্যাডামকে পাত্রী হিসেবে দেখতে এসেছো, তোমার সাহস তো কম না? একটা পিচ্চি ছেলে কিনা ম্যাডামকে বিয়ের প্রস্তাব দেয়, আবার পাত্রী হিসেবে তাকে দেখতেও আসে। আমি তোমার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমাকে সেদিন ইঙ্গিত করে বলার পরেও তুমি বুঝতে পারলে না? তোমাকে বারণ করার পরেও তুমি আমার আব্বু আম্মুকে সাথে করে নিয়ে এখানে এসেছো, তোমার আব্বু আম্মুকে সাথে করে নিয়ে। পরি ম্যাডামের এরকম এক নাগাড়ে বলা কথাগুলো শুনে ঈশান কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। ঈশান একবার আব্বুর দিকে, একবার আম্মুর দিকে, পরবর্তীতে পরির আব্বু আম্মুর দিকে তাকিয়ে শেষে ম্যাডামের দিকে দৃষ্টি ফেরালো। পরি ওকে একটার পর একটা কথা বলেই চলেছে, মেয়েটা থামার কোনো নামই নেই। এবার ঈশান বুঝতে পারল যে কোথাও একটা ভুল হয়েছে, তাই নিজে থেকেই বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আপনি যেটা ভাবছেন তেমন কিছু না। আমি জানতাম আপনি পাত্রী কিংবা আপনাকে আজকে দেখতে আসবো, আমি মোটেও জানতাম না। আপনি আমাকে সেদিন বারণ করেছিলেন, তাই আপনার থেকে দূরে থাকার চেষ্টা করেছি। কিন্তু এরকম করে কাকতালীয়ভাবে যে আব্বু আম্মু আমার জন্য মেয়ে দেখতে আসবে, আর সেই মেয়েটা যে আমারই কলেজের ম্যাডাম আর আপনি হবেন, সেটা জানতাম না। বিশ্বাস করুন, আমি এরকম কিছু চাইনি। আর আব্বু আম্মুকে তো ভুলেও বলিনি যে আপনাকে আমার পছন্দ কিংবা আপনাকে আমি বিয়ে করতে চাই। একদম মিথ্যে কথা বলবে না। তুমি জানতে না, তাই না? ভুলেই আন্টি আঙ্কেলকে নিয়ে এখানে সপরিবারে উপস্থিত হয়েছো, তাই না? আমি খুব ভালো করেই তোমার চিন্তাধারা বুঝতে পারছি। তুমি তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে, সেটাকে আমি জানি না মনে করেছো? সেদিন রাস্তায় আমাকে হেল্প করলে, জীবন বাঁচালে, আর জীবনের বিনিময়ে কিনা আমার স্টুডেন্ট হয়ে আমার জামাই হওয়ার পায়তারা করছো। এই বিয়ে আমি কিছুতেই মানবো না। আব্বু, তুমি ওনাদের চলে যেতে বলো। আমি কখনোই ওর মতো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করবো না। ও আমার স্টুডেন্ট। তোমরা কি করে ভাবলে ওকে আমি বিয়ে করব? আর তোমাকে তো আমি দেখে নেব। তুমি একবার কলেজে যাও, তারপর তোমার অবস্থা আমি কি করি সেটা দেখো তুমি। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি জানতাম না যে এটা আপনার বাসা, আর আব্বু আম্মু আপনার সাথে দেখা করানোর জন্য আমাকে নিয়ে আসে। তাহলে আমি ভুলেও এখানে আসতাম না, বিশ্বাস করেন। বিশ্বাস করবো? তাও আবার তোমাকে? প্রথম দিন থেকেই দেখছি তুমি আমার পেছনে ঘুরঘুর করছো, আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো। আর আজকে তো শিওরই হলাম যে তুমি সত্যি এরকম কিছুই করছো। যখন বুঝতে পেরেছো আমি তোমাকে কাছে আসার সুযোগ দেব না, তখন পরিবার নিয়ে বাসায় চলে এসেছো, তাই না? কি হচ্ছে কি পরি? তুমি বিয়ে করবে না ঠিক আছে, তাই বলে বাসায় আসা মেহমানদের সাথে এভাবে কেউ মিসবিহেভ করে? এই শিক্ষা আমি তোমাকে দেইনি। ছেলেটা তো বলেছে ও জানতো না ওরা তোমাকে দেখতে আসছে, কিন্তু ওর আব্বু আম্মু জানতো। ঈশান জানতো না। ওর বন্ধুরা, ওর আম্মু আর আব্বু তোমার কথাই বলেছে। ওকে না বলেই ওর আব্বু আম্মু তোমাকে দেখা করানোর জন্য এখানে এনেছে। পরি এবার কিছুটা চুপ করলো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আম্মুর দিকে তাকিয়ে বলতে লাগলো, আম্মু, তুমি কখনো দেখেছো কলেজের ম্যাডাম তার স্টুডেন্টকে বিয়ে করে? আমি ওনার থেকে মিনিমাম 3 বছরের জুনিয়র, তাহলে কি করে মানবেন এসব ম্যাডাম? তাছাড়াও আমাদের মাঝে বিশাল বড় একটা দেয়াল। উনি আমার ম্যাডাম আর আমি ওনার স্টুডেন্ট। আমার বন্ধুরা কি বললো সেটা ধরে তুমি আমাকে এখানেই আসলে, তাই তো? ঈশান, আমার কথা শোনো। পরীকে আমাদের অনেক পছন্দ।
আমি তোমার আব্বুর ফোন থেকে দেখেছিলাম ওর ছবি। তোমার আব্বুর মধ্যেই জানতে পারি পরি এই শহরেই থাকে, তাই আর কি প্রস্তাবটা রেখেছিলাম। কিন্তু জানতাম না যে পরি এই বিষয়ে কখনোই সামনের দিকে এগোনো তো দূরে থাক, তোমাকে দেখলে রেগে যাবে। তুমি রাগ করো না আব্বু, আমি ওকে বুঝিয়ে বলছি। কি বোঝাবে ওনাকে? বাসায় আসা মেহমানের সাথে কিভাবে কথা বলতে হয় কিংবা তাদের কথা বলতে সুযোগ দিতে হয়, তারা ভুল করছে কিনা সেটা জানার চেষ্টা করতে হয়, উনি সেটাই জানে না। আমার কথা বলার সুযোগটাও দিল না। তাহলে তুমি ওনাকে কি করে বোঝাবে? ওনার আব্বু আম্মুই যেখানে চুপ করে আছে, তুমি কি করে বোঝাবে? এর থেকে যদি বেশি অপমান হবার ইচ্ছা থাকে তাহলে এখানে বসে থাকো। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু ওকে না জানিয়ে এরকম একটা কাজ করেছে ঈশান ভাবতেই পারেনি। যে মেয়েটা ওকে নিজে থেকে বারণ করে দিয়েছে যেন ওর পিছনে না পড়ে, তাহলে সেই মেয়েটার পিছনে ও কি করে পড়ে থাকবে? ন্যূনতম আত্মসম্মানবোধ বলে তো কিছু একটা আছে। ঈশানকে দেখে ম্যাডাম এমন রিয়াক্ট করলো, তাহলে বিয়ের কথা শুনলে পরি আরও সিন ক্রিয়েট করবে। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। আম্মু একবার পরির দিকে তাকিয়ে বেরিয়ে যেতে যেতে ঈশানকে পিছন থেকে ডাকতে ডাকতে লাগলো। আব্বু উঠে গেল। পরির আব্বু কিছু বলার আগেই আব্বু বলল, ভাই সাহেব, আমাদের ভুল হয়েছে। আমার স্ত্রী প্ল্যান করেছিল এমন কিছু করার, অন্তত আপনার মেয়েকে জানানো উচিত ছিল। আমার ছেলের আত্মসম্মান বোধটা অনেক বেশি। আপনাদের বাসায় আসার পর যে এরকম একটা পরিস্থিতিতে পড়ব ও কল্পনাও করতে পারিনি। আপনার মেয়েও এরকম করে সিনক্রেট করলো, তাই আমাদের উচিত ছিল ওনাকে জানানোর। আপনার মেয়ে আমার ছেলেকে পাত্র হিসাবে মানবে না কিংবা বিয়েটা করবে না সেটা বারণ করত। আমরা দেখে চলে যাওয়ার পরও যদি বারণ করে দিত, আমরা আর কোনো জোর করতাম না, সেই অধিকার আমাদের ছিল না। কিন্তু আপনার মেয়ের এমন ব্যবহার আমার ছেলে মানতে পারেনি। ও বয়সে ছোট হতে পারে, কিন্তু ওর আত্মসম্মান ছোটবেলার থেকেই অনেক বেশি। আব্বু পরির আব্বুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাইরে বেরিয়ে গেল। পরির আব্বু ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল। ভদ্রলোক মেয়েকে কিছু বলতে গিয়েও বলল না। পরি সেখানেই বসে রইল। সবাই চলে যেতেই পরি এবার বুঝতে পারল যে সবার সামনে এরকম করে সিন ক্রিয়েট করাটা মোটেও ঠিক হয়নি। ও ঈশানের সিনিয়র হতে পারে, কিন্তু এতগুলো মানুষ ও সিনিয়র, তাদের সামনে ও এরকম করে মিসবিহেভ করলো। আব্বু অপমানিত হলো। ঈশান রেগে বাসায় চলে আসলো। তারপর রুমের দরজা আটকে দিয়ে ইচ্ছে মতো ভাঙচুর করেছে। আব্বু আম্মু কেন ওকে জানালো না সেটার জন্য। আব্বু আম্মু অনেক বলে কয়ে ওকে শান্ত করতে পারেনি। শেষে যখন রাতে আব্বু ওর সাথে কথা বলতে আসলো, তখন ঈশান রুমের দরজা খুলে দিল আর বলতে লাগলো, আব্বু, আমি এই কলেজ থেকে ট্রান্সফার নেব। আমি অন্য কোথাও যাব। আমি বাইরে চলে যাব। আমি অন্তত আর যাই হোক এখানে থাকবো না। সামান্য একটা ভুলের কারণে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবে? তুমি আমাদের একমাত্র সন্তান। তুমি আমাদের কাছে না থাকলে আমরা ভালো থাকবো কি করে আব্বু? তোমার আম্মু আর আমি ভুল করেছি, তার জন্য রাগ করো, তারপরও এভাবে ছেড়ে চলে যাবে না? তোমার এমন সিদ্ধান্তে তোমার আম্মু কতটা কষ্ট পাবে জানো? তোমার আম্মু বলেছিল মেয়েটা দেখতে ভারী মিষ্টি, আর প্রথম দেখাতেই যেহেতু তোমাদের মাঝে কথা হয়েছিল, তাই ভেবেছিল হয়তো তোমাদের বিয়ে হলে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের, আর যাই হোক ওই মেয়ে সম্পর্কে অন্তত আর কোনো কথা বলবে না। তোমাদের আমাকে বিয়ে করানো থাকলে একটা ছেড়ে দুইটা করাও, নাহলে যতগুলো পারো করাও, তারপরে অন্য কোনো মেয়ে দেখো। এরপর থেকে এরকম কোনো সিনিয়র এরকম রাগী আর জেদি মেয়েকে দেখো না, যারা তোমাদের সম্মান করতে পারবে না। এরই মাঝে আম্মু আসলে আম্মুর সাথে একটু কথা বলল না ঈশান। আম্মু উপায় না পেয়ে চলে গেল। 7 দিনের মাথায় আম্মুর সাথে ঈশান একটু কথা বলল। সিদ্ধান্ত নিয়ে ফেললো ওই কলেজ আর যাই হোক থাকবে না, ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যাবে। বন্ধুদের বিষয়টা বললে ওরা জানতে চাইলো কেন ট্রান্সফারের কথা ওঠালো। ওরা জোরপূর্বক জানতে চেয়েও পারেনি। তারপর আম্মুর সাথে কথা বলে জানতে পারলো এরকম কিছু হয়েছিল। তখন মেহেদি আম্মুকে বলল, আন্টি, ও আগেই বলে দিয়েছিল, ম্যাডাম ওকে আগেই বারণ করে দিয়েছে। ওনার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করাটা বেকার। ভালো কাউকে লাগতেই পারে, তাই বলেছে তাকেই জীবন সঙ্গিনী করতে হবে, তার কোনো মানে নেই। ও তোমাদের পছন্দেই বিয়ে করে নিবে জানিয়েছিল, তাই আমরা ম্যাডামের কথা বলেছিলাম, কিন্তু তোমরা যে সত্যি সত্যি ওখানে চলে যাবে সেটা ভাবতে পারিনি।
এই বিষয়টা নিয়ে তোমাদের বন্ধু আমার উপর রাগ করে আসে। কথাই বলছে না গত 7 দিন যাবৎ। আসলে কি বলো তো, মেয়েটা ভারী মিষ্টি দেখতে, ওই জন্য ভেবেছিলাম ছেলের বউ করব, কিন্তু এরকম কিছু হয়ে যাবে সেটা জানতাম না। আন্টি ছাড়ো এসব কথা, কয়েকদিন গেলে দেখো ওর মনটা ঠিক হয়ে যাবে। ম্যাডাম এসব কথা বলেছে তাই খুব ছোট ভেবেছে নিজেকে। এক জায়গায় ডেকে নিয়ে অপমান করাটা তো আর কম কিছু না। আর ছোটবেলা থেকেই দেখে আসছে তোমার ছেলে একবার আঘাত পেলে সেই জায়গায় দ্বিতীয়বার যায় না। ঈশান চাইছে না থাকতে, তাহলে না হয় এখানে না থাকুক, না হলে ম্যাডাম ওর উপর রাগ দেখাবে। এই পার্সোনাল বিষয়টা নিয়ে ঝামেলা করবে তার দরকার নেই। 8ম দিনের মাথায় আব্বুর সাথে কলেজে গিয়ে ঈশান ট্রান্সফারের কথা বলে টিসি নিয়ে একদম বাসায় ফিরল। পাশের শহরে একটা কলেজে আব্বুর সাথে গিয়ে ভর্তি হলো। 2 দিন পর থেকেই কলেজে জয়েন করলো আর ক্লাস করতে লাগলো। তেমন কারোর সাথে নিজে থেকে বন্ধুত্ব করলো না। কয়েকটা ক্লাসমেটের সাথে একটু কথা হলো, কিন্তু নিজে থেকে গিয়ে বন্ধুত্বের কথা কাউকেই বললো না, কারণ যত নষ্টের গোড়া ওই বন্ধুগুলোই, তাই বন্ধু কাউকে করলো না। 1 মাস কেটে গেছে এমন করে। 1 মাসের মধ্যে ঈশানের বন্ধুদের সাথে তেমন দেখা হয়নি। বাসায় কয়েকবার গিয়েছিল ওরা, তারপরও ঈশানকে নিয়ে কোথাও বেরোতে পারেনি। ওরা বুঝতে পেরেছে ওদের উপর ঈশান রাগ করে আছে, তেমনি আম্মুর উপরও রাগ করে আছে। ঈশান নিজে থেকে সবটা স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে। 1 মাসের মাথায় সফলও হলো, এখন আর কলেজের দিকে যায় না। অন্যদিকে গত 1 মাস যাবৎ পরি ঈশানকে আর কলেজে দেখেনি। ম্যাডাম ভেবেছে ঈশান ভয় পেয়ে কলেজে আসছে না। তারপর যখন দেখলো 1 মাস পেরিয়ে গেছে তারপরেও আসছে না, সামনে এক্সামের ডেট দিয়েছে, তখন পরীর মনে হতে লাগলো ওর একটু খোঁজ খবর নেওয়া দরকার। কোনো বিপদ হলো না তো? তাই ঈশানের কয়েকজন ক্লাসমেটকে জিজ্ঞেস করেও জানতে পারলো না। তারপর ঈশানের বন্ধুদের সাথে ক্লাস শেষে কথা বলল। ঈশানের বিষয়টা জিজ্ঞেস করতেই ওরা চুপ করে রইল। ম্যাডাম বারবার জিজ্ঞেস করতেই শুভ বলল, ম্যাডাম গত 1 মাস আগেও তো ওরা আপনাদের বাসায় গিয়েছিল, সেদিন আপনি ওকে ওইভাবে ভুল বুঝছেন আর এমন এমন সব কথা বলেছেন যার জন্য ওর খুব খারাপ লেগেছে। ছোটোবেলা থেকেই দেখছি ছেলেটার খুব আত্মসম্মান বোধ। ওকে মানুষ 1000টা আঘাত করলে তাতেও কিছু মনে করে না, কিন্তু সম্মানে লাগলে সেখানে আর যাবে না। আপনি আব্বু আম্মুর সামনে এরকম করে কথা বললে ঈশান রেগে গিয়েছে, আপনার মুখোমুখি এখন আর হতে চায় না, তাই চলে গেছে। আপনি এসব বিষয় নিয়ে কোনো ঝামেলা করবেন সেজন্য এখান থেকে চলে গেছে। এবার পরীর খারাপ লাগলো। গত 1 মাসে আব্বুর সাথে বেশ কয়েকবার পরী কথা বলার চেষ্টা করেও পারেনি। আব্বু পরিচিত একজন মানুষকে কিনা উনি বাসায় ডেকেছে আর তাদের মেয়ে লোকগুলোকে এভাবে অপমান করেছে। ছেলেকে তো অপমান করেইছে, তাদেরও এরকম অপমান করেছে। বাসায় যাওয়া মেহমানদের সাথে এরকম আচরণ করবে পরীর আব্বু সেটা ভাবতে পারেনি। ছেলেটা ওর কলেজের স্টুডেন্ট হতে পারে, বিয়েটা করবে না কিংবা ছেলেকে পছন্দ নয় সেটা বলতে পারতো, আব্বু ওনাদের বারণ করে দিত, কিন্তু তাই বলে এরকম একটা কাজ করেছে যার জন্য পরীর আব্বু বেজায় পরিমাণে রেগে আছে। অন্যদিকে ঈশানও আত্মসম্মানবোধ থেকে ওর মুখোমুখি হতে চায় না, প্রচুর পরিমাণে রেগে আছে ছেলেটা। কথাগুলো ভেবেই পরী ঈশানের নাম্বারটা চাইলে তখন শুভ বলতে লাগলো, আপনার মুখোমুখি হতে চায় না বলেই কলেজ ছেড়ে চলে গেছে, তাহলে আপনার সাথে কথা বলবে আপনি সেটা ভাবলেন কি করে? না মানে আসলে আমার ওই দিন ওই রকম করে বলা, তার উপরে ওর আপু আম্মুর সামনে ওইসব কথা বলা আমার ঠিক হয়নি। আমি সেটা বুঝতে পেরেছি, তাই ওকে সরি বলে দিতাম কলে, তাই নাম্বারটা যাচ্ছিলাম। আর তৎক্ষণাৎই ওকে সেদিন দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিলো। ম্যাডাম ঈশানের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন তো? কাউকে পছন্দ করা, আর সেটা আপনাকে। ছেলেটা সেদিন আপনাকে বাঁচালো আর আপনি ওকে সেই প্রতিদান হিসেবে এরকম করে বাসায় ডেকে নিয়ে অপমান করলেন। ম্যাডাম ঈশান সত্যিটা জানলে কখনোই যেত না। আপনার আকার ইঙ্গিতে প্রথমেই বুঝতে পেরেছে, তখন থেকেই আপনার থেকে দূরে থাকার চেষ্টা করছে। তাহলে আপনি কি করে ভাবলেন যে ওর মতো একটা ছেলে ছেঁচড়ার মতো আপনার পেছনে পড়ে থাকবে? যার পেছনে 1000টা মেয়ে পড়ে আছে, তারপরেও কাউকে পছন্দ করে না, আব্বু আম্মুর পছন্দেই শুধু বিয়ে করে নিবে বলেই আপনার বাসায় গিয়েছিল। ও জানতো না যে ওটা আপনার বাসা আর আপনাকেই দেখতে যাচ্ছে, তাহলে কখনোই যেত না। ঈশানের বন্ধুরা চলে গেল। এমন করে একটা সপ্তাহ কাটলো।
এরই মাঝে পরি আপুর সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করলে আপু কথা বলেছে, কিন্তু এসব বিষয় নিয়ে সরি বলতে কিংবা কিছু বললে তখন বলেছে, দেখো মামুনি, বিয়ের বিষয় নিয়ে আমি আর কোনো কথা তোমার সাথে বলতে চাই না। তোমার যাকে ভালো মনে হয় বিয়ে করো, তারপরও এইসব বিষয়ে আমাকে আর কিছু বলতে আসবে না। তোমার ইচ্ছে হলে বিয়েটা করবে, না হলে না করবে। আমি তোমাকে জোর করতে কিংবা নিজের ইচ্ছায় কিছু তোমার উপর চাপিয়ে দিতে চাইছি না। আমার কথা তোমার কাছে কতটুকু মূল্য আছে সেটা আমি 1 মাস আগেই প্রমাণ পেয়েছি। তুমি কি বলতে চাও? আমি যদি ওই ছেলেটাকে বিয়েটা করে নিই তাহলে তোমার রাগটা কমে যাবে? যাদের সামনে ওকে এত কথা শুনিয়েছ, তাকে বিয়ে করলে সবটা সমাধান হয়ে যাবে তুমি ভাবলে কি করে? সব কিছু আবার আগের মতো করে দেয়া সম্ভব? নিজের মতো সব কিছু করে নিলে সেটার সমাধান হয়ে যায়? কখনোই না। যেটা নিজ হাতে ভেঙেছ, তাদেরকে অপমান করেছ, তারা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারত, তারপরেও করেনি, কারণ তারা ভদ্র সভ্র আর অনেক উচ্চ বংশের মানুষ, তাই তোমাকে কিছু বলেনি। সেদিন আফজাল সাহেব অনেক কিছুই বলতে পারতেন, কিন্তু বলেননি। আর তুমি চাইলে ওরাই বা কেন তোমাকে এত কিছুর পর তাদের ছেলের বউ করে নিবে? দেশে মেয়ের অভাব পড়েছে সবার সামনে। সেদিন আমার মাথা হিট হয়ে গিয়েছিল। আমার মেয়ে কিনা সিনিয়র কতগুলো পার্সনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা একজন কলেজের লেকচার হয়েও সে জানে না। পরি কথা বলার চেষ্টা করলেও আব্বু আর কথা বলল না, সেখান থেকে উঠে গেল। কয়েকটা দিন যেতে না যেতেই পরি কলেজে যাওয়া বাদ দিয়ে দিয়েছে, আর কিছুই ভাবতে পারছে না শেষে কিনা ওর দ্বারা এত বড় একটা বেয়াদবি হয়ে গেল। ছুটির দিন ঈশান বাসাতেই আছে, সবেমাত্র ব্রেকফাস্ট করে এসে বেডে শুয়ে পড়েছে। বন্ধুদের সাথে আর তেমন একটা আড্ডা দেয় না, আর দেখাও করে না রাগ করে। ফোন ঘাটাঘাটি করছিল, এরই মাঝে আম্মু রুমে আসলো আর বলতে লাগলো, আব্বু, তোমার সাথে কেউ দেখা করতে আসছে আব্বু? কে দেখা করতে আসলো? কোনো ফ্রেন্ড? না, নিচে গেলেই দেখতে পাবে। যাও, গিয়ে দেখা করে কথা বলে আসো। ঈশান উঠে বসলো আর বলল। ঈশান মাথা নাড়ল, গায়ে টি শার্ট চাপিয়ে আম্মুর পিছন পিছন বেরিয়ে গেল। নিচে এসে ডাইনিংয়ে আসতেই দেখলো পরি ম্যাডাম বসে আছে। ম্যাডামকে এখানে দেখবে ঈশান সেটা আশা করেনি। ছেলেটা চলে যেতে নিলে আম্মু ওর হাত ধরে টেনে এনে মেয়েটার সামনে দাঁড় করালো। ঈশান কিছু বলতে যাওয়ার আগেই পরি বলতে আরম্ভ করলো, ঈশান, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। রাগ করাটাই স্বাভাবিক। সেদিন আমার অমন করে কথাগুলো বলা ঠিক হয়নি। তোমার আব্বু আম্মুর সামনে বেয়াদবি করেছি, তার জন্য ওনাদের কাছে অনেকবার সরি বলেছি। আঙ্কেল আমার উপরে রাগ করে নেই জানো। আর আম্মুর কাছেও আমি অনেক মাফ চেয়েছি। ভেবেছিলাম ভুলটা শুধরে নেওয়া দরকার, তাই তোমাকে সরি বলতে এসেছি। আপনার মতো কেউ কাউকে সরি বলতে পারে ভাবতেই অবাক লাগছে। আমাদের বাসায় এসেছেন ভালো কথা। আম্মু ওনাকে ভালোভাবে আপ্যায়ন আদর করো, যেন বাসায় গিয়ে বলতে না পারে কোথাও একজনের বাসায় গিয়েছিল আর সে বেয়াদবি করে বাসা থেকে বের করে দিয়েছে। ঈশানের এরকম কোনো কথা শুনে পরি মাথা নিচু করে ফেলল। তখন আম্মু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, এরকম করে বলতে হয় না। ঈশানও ভুল করেছে, সেটার জন্য তো অনুতপ্ত। আর তোমার আব্বুকে আমাকে সরি বলেছে। এখন এসব নিয়ে ঝামেলা করো না তো। তোমাকে পরি কিছু কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাবে। ঈশান এবার শান্ত হয়ে ম্যাডামের সামনাসামনি একটা সোফায় বসলো। পরি মাথা নিচু করে রাখলো। ম্যাডাম কথা বলছে না দেখে আম্মু সেখান থেকে চলে গেল। বুঝতে পারলো পার্সোনাল কোনো কথা, তাই ওনাকে দেখে বলছে না। ঈশান আর চোখে একবার তাকিয়ে থেকে তারপর বলল, কি বলার জন্য ডেকেছেন বলুন। জানি না তোমাকে কথাগুলো কিভাবে বলবো। আমি কয়েকটা দিন অনেক ভেবেছি। আমার ওরকম করে রিয়াক্ট করা ঠিক হয়নি, তাই এসব বিষয়ে কথা বলতে চাইছি না ম্যাডাম। অন্য কিছু বলতে আসলে বলে শেষ করুন। আমি আপনার সাথে ওইসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমরা যে সেদিন ওখান থেকে চলে এসেছিলাম, তাই এসব বিষয়ে কথা না উঠুক। পুরনো বিষয়টা নিয়ে না ঘাটাই ভালো। ঈশান, আমি অনেক ভেবেছি। তোমার আব্বু আর আমার আব্বু যেটা ঠিক করেছিল আমি ভাবছি সেটাই হোক। এরই মাঝে আম্মু একটু দূরে এসে দাঁড়াতেই ঈশান অবাক চোখে পরির দিকে তাকালো আর বলল, মানে আপনি কি বলতে চাইছেন? আমি বুঝতে পারছি না ম্যাডাম। ঈশান, তোমার এই অনুপস্থিতি আমাকে অনেক কিছু বুঝিয়েছে। তোমাকে দেওয়ার কষ্টটা আমাকে করে করে খাচ্ছে ভেতর থেকে। আমি বুঝে গেছি কেউ কাউকে পছন্দ করাটা অন্যায় নয়। তোমার আর আমার মাঝে
দেয়ালের কথা ভেবেই এরকম করে রিয়্যাক্ট করে ফেলেছিলাম সেই দিন। তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমাকে মাফ করে দিয়ে সবটা ভুলে বিয়েটা করে নিতে, তাহলে আমি তোমার আম্মুর মেয়ে হতে পারতাম, আর একটা আব্বু পেতাম, আর তোমার মতো কিউট জুনিয়র একটা বড় পেতাম। মেয়েটার এরকম দ্বারা কথা শুনে ঈশান আর বসে থাকতে পারলো না, উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, অসম্ভব। আপনি কি মনে করেছেন আপনি বলবেন আর আমি সেটা শুনে নেব? কখনোই না। আপনার এই আবদার আপনি করলেই কি আমাকে মানতে হবে? দেখুন, আপনার কথা বলা হয়েছে, আমিও শুনেছি আপনি অন্যায় করেছেন, তাই হয়তো গিল্টি ফিল থেকে এসব বলছেন। কিন্তু যেটা হবার নয় সেটা নিয়ে আর দ্বিতীয়বার আমি কথা বলতে চাইছি না। আপনি মেহমান হয়ে এসেছেন আমাদের বাসায়, যতক্ষণ ইচ্ছে থাকুন। আপনি খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবেন, কিন্তু দ্বিতীয়বার আর এসব কথা বলবেন না প্লিজ। কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো ঈশান। প্রথম দেখাতেই তুমি আমার প্রেমে পড়েছিলে। তোমার বন্ধুদের থেকেই কয়েকদিন আগেই জেনেছি তুমি আমাকে নিয়ে ভাবো। আমাকে এত ইগনোর এই জন্যই করেছিলে যেন তোমাকে খারাপ না ভাবি। আমিও তোমার মতো করেই একটা মাস তোমাকে নিয়ে ভেবেছি, আর বুঝে গেছি যে ভালোবাসাকে কখনো দূরে সরাতে নেই। আব্বু আম্মু তাদের ছেলের বউ হিসেবে আমাকে আনার চেষ্টা করেছে। ওদের আমাকে এত পছন্দ আমি জানতাম না। তুমি একটাবার আমাকে বিয়েটা করে নাও, সবটা ঠিক হয়ে যাবে। তুমি শুধু বিয়েটা করে নাও, দেখো সবাই রাজি আছে। আমি আমি আব্বুকে কান্নাকাটি করে রাজি করিয়েছি। তোমাকে রাজি করাতে পারলেই বাকি বিয়েটা হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে কখনোই রাজি করাতে পারবেন না। আপনি শোনেননি, আমার বন্ধুদের থেকে আমার আত্মসম্মান বোধটা আমার কাছে অনেক বড়। এটা কখনো সম্ভব না। ঈশান সেখান থেকে চলে যেতে নিলে আম্মু ওকে আটকানোর চেষ্টা করলো। তখন ঈশান বলল, যে মেয়ে ছেলের আব্বু আম্মুকে সম্মান করার যোগ্যতা রাখে না, সেই মেয়ে এবারে বউ হয়ে আসলে তোমাদের কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে মানতেই পারবে না। ঈশান রুমের দিকে চলে গেল। পরি কান্না করে দিয়েছে। আম্মু এসে নিজ হাতে চোখের পানি মুছিয়ে দিতেই তখন পরি বলতে আরম্ভ করলো, আমি আমি সবাইকে রাজি করাতে পারলেও ছেলেকে রাজি করাতে পারবো না। আম্মু, ও ও বড্ড বেশি জেদি। যাকে ভালোবাসে, যাকে এত পছন্দ করে, তাকে কখনোই ভালোবেসে বলেই প্রকাশ করবে না। এত সহজে হেরে গেলে চলবে? ঈশানের রুমে যাও, নিজের মতো করে বোঝাও। আর না বুঝলে ভালোবাসার মানুষটাকে কি করে বোঝাতে হয় সেটা তোমরা এই যুগের মেয়েরা খুব ভালো করেই জানো। পরি আম্মুর কথাতেই বুঝতে পারলো আম্মু কি বোঝাতে চাইছে। এবার পরি দৌড়ে ঈশানের রুমের সামনে আসলো। ঈশান রুমের দরজাটা লাগিয়ে দিতে গেলে পরি দরজা ঠেলে ভিতরে ঢুকে তারপর দরজাটা লাগিয়ে দিল। পরি ঈশানের দিকে এগোতে নিলেই তখন ঈশান পেছোতে লাগলো আর রাগী কণ্ঠে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, এটা কিন্তু ভদ্রতার পরিচয় নয়। আপনি কিন্তু এরকম করতে পারেন না। একটা অবিবাহিত ছেলের রুমে আপনি আসতে পারেন না। বিবাহিত হয়ে তার একান্ত ব্যক্তিগত নারী হয়ে তার লাইফে আসতে চাইছি, সেই তো আমাকে ভালোবাসতে চাইছে না। সেটা কখনো সম্ভব না। সব রাস্তা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন, আর আমি চাই না এরকম কিছু হোক। কিন্তু আমি চাই হোক। আমি নির্লজ্জের মতো ততদিন পর্যন্ত তোমার পেছনে পড়ে থাকবো যতদিন তুমি আমাকে ভালোবেসে কাছে টানিয়ে নেবে। আপনার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর আপনি যদি ভেবে থাকেন এত কিছুর পরে আমি আপনাকে ভালোবাসবো, তাহলে সেটা আপনার ভুল ধারণা। তাই আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি তুমি আমাকে এখনো ভালোবাসো। ইভেন আমার উপরে রাগ করে থেকে উল্টো আমাকে নিয়ে ভেবে আরো বেশি ভালোবেসে ফেলেছো। ঈশান পরির চোখের দিকে তাকাতেই পরি এগিয়ে ঈশানের সামনাসামনি দাঁড়ালো। ঈশান সরে যেতে নিলেই পরি ঈশানের শার্টের কলারটা ধরল আর এক হাত মাথার পিছনে ধরতেই ঈশান বুঝতে পারলো ম্যাডাম কি করতে চাইছে। ঈশান পরি ম্যাডামকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে যখনই দুবাহুতে হাত রাখলো, পরি সাথে সাথে ওর ঠোঁটজোড়া দখলে নিল। ঈশান একদম যেন শান্ত পাথর হয়ে গেল। মেয়েটাকে সরানোর চেষ্টা করতেই মেয়েটা ওর শার্টের কলার আর চুলগুলো খামচে ধরল। মিনিট খানেক যেতে না যেতেই ঈশান আর থাকতে পারল না। ভালোবাসার মানুষের এরকম আদরের স্পর্শে নিজেকে কন্ট্রোল করাটা দায়ী। যাকে এত ভালোবাসে তার উপর অভিমান করে এখান থেকে চলে যেতে চেয়েছিল, সেই তাকে এত কাছ থেকে স্পর্শ করার সুযোগটা কি করে ছাড়বে? ঈশান অজান্তেই পরীর কোমর জড়িয়ে ধরল, নিজের অধরের কাছে টেনে নিল। অন্য হাতটা পরি নিজে থেকে নিয়ে নিজের কোমরে রাখলো আর একটু নিজের কাছাকাছি আসলো। মিনিট খানেক পরে যখন ঈশানের মনে হলো মেয়েটার উপর রাগ করে আছে, ছাড়িয়ে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই পরি আবারও তার ঠোঁট এক করে দিল। এভাবেই অভিমানটা দূরে সরে যাবে।
আর পরে এমন কোনো অন্যায়ও করেনি যেটার জন্য ঈশান সারা জীবন ওর উপর রাগ করে থাকবে। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।